একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল নিহিতার ভেতর থেকে। তাদের গ্রুপের বাকি সদস্যদের উপর কড়া নজর রেখেছেন সাফওয়ান আফরোজ। খুব শীঘ্রই হয়তোবা সে বিশ্বাসঘাতকের নাম জানা যাবে। সব সমস্যা একসাথে এসে দেখা দিয়েছে। একদিকে সন্ধ্যা চৌধুরীর খুনিরা, অন্যদিকে আলফার সদস্য। খুবই ভেবেচিন্তে এক একটা কদম বাড়াতে হবে নিহিতাকে। কথাগুলো ভাবতে ভাবতে সোফায় মাথা হেলিয়ে দিল সে। এক নজর তাকালো নিদ্রা, রিদিতা, রাইমার দিকে। নিদ্রা ফোনে ব্যস্ত, রিদিতা, রাইমা নিজেদের খুনসুটিতে বত্ত। আবারও চোখ বন্ধ করে নিল সে। অনেক ক্লান্ত সে। তবে সে যেখানে থাকুক, যেভাবেই থাকুক, নিয়ান সাহেব, সাফওয়ান আফরোজ আর রেহান তার ঢাল হয়ে দাঁড়াবে। এটা সে ভালো করেই জানে। তার পুরো দুনিয়াই তার পরিবার, তার একমাত্র দুর্বলতা। শপিং মলে প্রায় 1 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছে সবাই। সবাই টুকটাক কেনাকাটা করেছে। বেশিরভাগই কসমেটিক্স আর মেকআপ আইটেম নিয়েছে। ড্রেস কাল এসে নিবে সবাই। তাও নিদ্রা হালকা পাতলা দেখছে, কিন্তু কিছুই চোখে লাগছে না তার। নিদ্রা ফোনের মেসেজ চেক করে বলল, কিয়ান চলে এসেছে, দোতলার ক্যাফেটায় আমাদের জন্য অপেক্ষা করছে, চলো যাওয়া যাক। কিন্তু পিছনে ঘুরে শুধু রিদিতা, রাইমাকেই দেখতে পেল। রিদিতাকে জিজ্ঞেস করলো, নিহিতা আর ইনায়া কোথায়? রিদিতা হাতের ইশারায় পাশের শোরুমটা দেখালো। সেখান থেকে ইনায়া বের হচ্ছে, তার 2 হাত ভর্তি শপিং ব্যাগ। নিদ্রা ওর হাতের দিকে একবার তাকাচ্ছে তো একবার ইনায়ার হাতের দিকে তাকাচ্ছে। বিড়বিড় করে বলল, এঙ্গেজমেন্টটা আসলে কার ভাই? আমার নাকি ওর? আমার হাতে মোটে 3টে শপিং ব্যাগ আর ওর হাতে 1, 2, 6, 7টা। আল্লাহ! তারপর ইনায়ার থেকে চোখ সরিয়ে নিল। এদিক সেদিক নিহিতাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। রাইমা বলল, নিহিতা আপুকে খুঁজে লাভ নেই। আপু আমাদের সাথে শপিং করেনি। এখানে এসেই দোতলার ক্যাফেটেরিয়ায় চলে গেছে। বলেছে আমাদের শেষ হলে ওখানেই চলে যেতে। রাইমা ইনায়াকে ডাকলো। বলল, আপু, কিয়ান ভাইয়া চলে এসেছে, চলো এবার। কিন্তু আমার তো শপিং বাকি আছে। তাছাড়া নিশান এখনও আসেনি, আর একটু পরে যাই, বলল ইনায়া। শপিং কালও করতে পারবে ইনায়া, আর ভাইয়াও অলমোস্ট চলে এসেছে, বলল নিদ্রা। কথাটা বলে হাঁটা ধুলো নিদ্রা। তার পিছু পিছু রিদিতা, রাইমাও গেল। রাইমা রিদিতাকে বলল, দেখ কত বেহায়া, এখনও ভাইয়াকে নিশান বলেই ডাকছে। নিদ্রা বলল, তোরা দুটো মুখ বন্ধ রাখবি, বেশি কথা বলবি না। ইনায়া সিন ক্রিয়েট করলে কেয়ানের সামনে আমার মান সম্মান কিছুই থাকবে না। নিদ্রার কথা শুনে ঠোঁটে আঙ্গুল দিল দুজন। বোঝালো কোনো কারণ ছাড়া এই মুখ আর খুলবে না। এদিকে ইনায়া দৌড়ে তাদের কাছে এলো, তারপর তাদের পাশাপাশি হাঁটতে লাগলো। ক্যাফেটেরিয়ায় বসে বসে রামেন খাচ্ছে নিহিতা। প্রায় 1 ঘন্টা ধরে এখানে বসে আছে সে। ইতিমধ্যে 5 কাপ কফি খাওয়া শেষ তার। কিছু অর্ডার না করে বসেও থাকা যায় না। কিছু মানুষ আবার তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। ও নিজের দিকে ভালোভাবে তাকালো। আজ সে পরেছে একটা সেমি লং টপস, জিন্স, সাদা কেস, চোখে ব্রাউন চশমা, যা এখন মাথার উপরে অবস্থান করছে। বারবার ঘুরিয়ে দেখছে সে। এতক্ষণ হয়ে গেল, শপিং এখনও শেষ হচ্ছে না কেন সেটাই বুঝতে পারছে না। যদি জানতো তাহলে এত আগে আসতো না। মিনিট 5 পর নিদ্রারা এলো। নিহিতা তখন ওয়াশরুমে। নিদ্রারা এসে নিহিতাকে কোথাও দেখলো না। নিহিতাকে মেসেজ করলো সে। চারপাশে তাকিয়ে দেখলো কিয়ান কর্নারের একটা টেবিলে বসে আছে। তাকে দেখে হাত নাড়ল। তারা সবাই সেদিকেই এগিয়ে গেল। নিদ্রা সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার জন্য হালকা স্ন্যাক্স আর কফি অর্ডার করলো কিয়ান। তখন সেখানে এলো নিহিতা। তাকে দেখে হাত উঁচিয়ে ডাকলো রাইমা। নিহিতা এসে কিয়ানের সাথে পরিচিত হলো। কিয়ান অনেকটা নিশানের বয়সী, তবে অনেক হ্যান্ডসাম। নিহিতা নিদ্রা আর কিয়ানের দিকে তাকালো। মনে মনে বলল, জুটিটা তো সেই জমবে। কিয়ান সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে নিদ্রার সাথেও কথা বলছে, টুকটাক কেয়ারও করছে। তাতে লজ্জায় মুচকে হাসছে নিদ্রা। ইনায়ও অনেক হেসে হেসে কথা বলছে। তখনই সেখানে নিশান ঢুকলো। নিহিতা ক্যাফেটেরিয়ার প্রবেশদ্বারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রথম সে নিশানকে ফর্মাল ড্রেসে আপে দেখল। নিশান তাদের টেবিলে এসে কিয়ানের সাথে হাত মিলালো। তারপর বলল, আপনার চেহারার সাথে কারো একটা মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা, এর আগে কি আমাদের কখনো দেখা সাক্ষাৎ হয়েছিল? কিয়ান হালকা হাসলো। তারপর বলল, আমি তো আপনাকে প্রথমেই দেখলাম। অবশ্য পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষই পাওয়া যায়। কিয়ানের কথায় মুচকে হাসলো নিশান। তারপর নিহিতার দিকে। নিহিতাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল সে। নিহিতার পাশের খালি চেয়ারে বসে পড়ল সে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, আমাকে কি আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে? নিশানের কথায় তার থেকে চোখ সরিয়ে নিল নিহিতা। নিশান কথা বলার সময় তার গরম নিঃশ্বাস তার কানে গলায় এসে লেগেছে। গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে তার। তড়িঘড়ি করে 1 গ্লাস পানি খেল সে। নিহিতার অবস্থা দেখে মুচকি হাসল সে। তারপর নিহিতার স্কার্ফের এক কোণা ধরে টান দিল। নিজের মুখে জমে থাকা ঘাম মুছে নিল সে। নিশানের কাজে সবাই মুচকি হাসল। তবে ইনার রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। তাকেও তো অনেক সুন্দর লাগছে আজ। শপিং মলে অনেকেই তাকিয়েছিল তার দিকে। তাহলে নিশান কেন তার দিকে তাকায় না? কেন?
নিহিতার দিকে তাকিয়ে রইল ইনায়া। ওর মনে হলো নিহিতাই ওর পথের কাঁটা। ও আশায় নিশান ওকে ভালোবাসে না, ওকে বিয়ে করতেও অস্বীকার করেছে। নিহিতা না থাকলে শিফা চৌধুরীর কথা নিশ্চিত নিশান ওকে বিয়ে করে নিত। চোখ বন্ধ করে নিল ইনায়া। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো সে। রাইমা হুট করে বলে উঠল, চলো ফুচকা খাওয়া যাক। রিদিতাও বলল সেও ফুচকা খাবে। নিশান ফুচকা অর্ডার করলো। রাইমা স্পাইসি, রিদিতা দই ফুচকা অর্ডার করলো। নিদ্রা চকলেট ফুচকা অর্ডার দিল। কিয়ান বলল সে ফুচকা লাইক করে না। ইনায়া চকলেটের ফুচকা অর্ডার দিল। নিশা নিহিতাকে জিজ্ঞেস করলো সে কোন টাইপের ফুচকা খাবে। নিহিতা আমতা আমতা করছে দেখে সে 1 প্লেট নর্মাল ফুচকা অর্ডার দিল। নিহিতা অনেক আগ্রহ নিয়ে ফুচকা আসার অপেক্ষা করতে লাগলো। ফুচকা নিয়ে সে এবার এত আগ্রহ দেখে ভাবলো এটা নিশ্চয়ই অনেক টেস্টি ফুড আইটেম হবে হয়তো। ইনায়া নিশানের উদ্দেশ্যে বলল, তুমি কিছু অর্ডার করলে না যে নিশান? তুমি নিজের দিকে খেয়াল রাখো ইনায়া, আর বড় ভাইকে নাম ধরে ডাকতে নেই। কেন কি ভাবলো বলো তো? দাঁত কিরমির করে জবাব দিল নিশান। নিশানের ঠান্ডা মাথা করা অপমানে চুপ রইল ইনায়া। সব হজম করে নিল সে। ইনায়ার মুখের এক্সপ্রেশন দেখে রিদিতা রাইমা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। মিনিট 20 পর তাদের ফুচকা আসলো। সবাই যার যার প্লেট নিয়ে নিল। নিশান বারবার কিয়ানের দিকে তাকাচ্ছে। ও কারোর সাথে কিয়ানের চেহারার মিল পাচ্ছে, কিন্তু ওর মনে পড়ছে না। নিদ্রা, রিদিতা, রাইমা, ইনায়া সবাই ফুচকার প্লেট থেকে ফুচকা নিয়ে মুখে দিয়ে চোখ বন্ধ করে নিল, যেন এর থেকে সুস্বাদু খাবার আর হয় না। নিশান নিহিতার জন্য অর্ডার করা প্লেটটা ওর দিকে বাড়িয়ে দিল। নিহিতা চামচ দিয়ে সবার দেখা দেখি ফুচকার উপর টক দিল। তারপর একটা ফুচকা মুখে দিল। সাথে সাথে ওর মুখের এক্সপ্রেশন বদলে গেল। কোনো রকমে খেয়ে নিল সে। তারপর বলে উঠল, এত বিষাদ খাবার তোমরা এত মজা করে খাচ্ছ কিভাবে? রাইমা বলল, ফুচকা নিয়ে কিছু বলবা না আপু, এটা ইমোশন। রিদিতা বলল, এই প্রথম কাউকে দেখলাম যে মেয়ে হয়েও ফুচকা লাইক করে না, আর খাওয়ার সাথে সাথে অদ্ভুত মুখভঙ্গিমা করলো। হা হা। কিয়ান বলল, শালি যে আদি ঘরওয়ালি এটা প্রমাণিত হলো। আমার মতো ফুচকা পছন্দ করে না, ও ফুচকা লাইক করবে না এটাই স্বাভাবিক। দেশের বাইরে ছিল ও, বলল নিশান। কিয়ানের কথাটা কেন যেন ভালো লাগলো না তার, অথচ কথাটা তো খুবই স্বাভাবিক ছিল। নিশান কথাটা বলে নিয়ে তার সামনে থেকে ফুচকার প্লেটটা নিয়ে নিল। তারপর নিজেই খেতে শুরু করে দিল। ইনায়া বিড়বিড় করে বলে উঠল, আদিক্ষেতা। দেখতে দেখতে নিদ্রার এনগেজমেন্টের দিন ঘনিয়ে এসেছে। আর মাত্র 2 দিন বাকি। চৌধুরী নিবাসে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ নিদ্রা কিয়ানার সাথে দেখা করতে এসেছে। হয়তো এনগেজমেন্টের আগে আর দেখা করা হবে না তার। কিয়ানা নিদ্রা মুখোমুখি একটা রেস্টুরেন্টে বসে আছে। দুজনেই খোশ গল্পে মত্ত। কিয়ানের কথায় নিদ্রা লজ্জামাখা হাসি দিচ্ছে। আচ্ছা, আপনি আমাকে কেন পছন্দ করলেন? জিজ্ঞেস করলো নিদ্রা। তুমি কেন করলে? পাল্টা জিজ্ঞেস করলো কিয়ান। নিদ্রা উত্তর দিল, ফ্যামিলির পছন্দ তাই। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজে অন্যরকম একটা ফিলিংস আছে, তাই না? কিয়ান একটা রহস্যময় হাসি দিল। বলল, তা ঠিক, তবে তোমার ফ্যামিলির পছন্দ হওয়ায় ভালোই হয়েছে। পরে কষ্ট কম হবে। লাভ ম্যারেজ হলে তো কথাই ছিল না। নিদ্রা কিয়ানের কথার মানে বুঝতে পারল না, জিজ্ঞেস করলো, কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। কিয়ান নিদ্রার কথায় হাসলো। তার হাতের উপর হাত রেখে বলল, সময় হলে ঠিকই বুঝবে সুইটহার্ট, এখন মাথায় এত চাপ দিও না। নিদ্রা কিয়ানের সম্বোধনে লজ্জা পেল। কিয়ান বলল, ফ্যামিলির পছন্দ বললেই কি শুধু পছন্দ? আমার অন্য কিছু তোমার ভালো লাগেনি? নিদ্রা লাজুক সুরে বলল, আপনি অনেক লাভিং, শেয়ারিং, কেয়ারিং, তাছাড়া অনেক হ্যান্ডসামও। কিয়ান উচ্চস্বরে হেসে উঠল নিদ্রার কথা শুনে। বলল, আমার আমিটাই ভালোই ফেসে গেছো তুমি। কি বলো? নিদ্রা কিয়ানের কথাটায় আবারও লাজুক হাসল। কিন্তু কিয়ানের এসব ডাবল মিনিং কথাগুলো বুঝল না সে। খুবই স্বাভাবিকভাবেই নিল সে। আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করে কিয়ান নিদ্রাকে চৌধুরী নিবাসের সামনে ড্রপ করে দিল। গাড়ি থেকে নেমে নিদ্রা জিজ্ঞেস করলো, ভেতরে আসবেন না? আমি একেবারে সময় মতো আসবো সুইটহার্ট, তখন দেখবে ঠিক কতটা তুফান সাথে নিয়ে আসবো আমি। কথাটা বলেই গাড়ি নিয়ে চলে গেল কিয়ান। নিদ্রা ও যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বাড়ির ভেতরে চলে গেল। নিহিতা অনেক টেনশনের মধ্যে আছে। আজ রেখা চৌধুরীকে চৌধুরী নিবাস থেকে বের করে নিয়ে যাবে সে। রিহানের সাথে ফোনে কথা বলে নিল সে, বিকেলের দিকে কাজটা করবে। আজ বাড়ির সবাই পার্লারে যাবে নিজেদের ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর করানোর জন্য। নিহিতা ঠিক করে নিয়েছে সে যাবে না। বাড়ির পুরুষও বাড়িতে কেউ নেই। রাদীপ চৌধুরী আর শামীম চৌধুরী এই সময় বাড়িতে থাকেন না। আরব চৌধুরী এই সময় ঘুমিয়ে থাকেন। আজ নিবিড় লিয়াকে আবার প্রপোজ করবে, তাই সবাই সেটা নিয়ে বিজি। নিহিতা নিজের কাজের বাহানায় তাদের কাজে হেল্প করতে যায়নি, তবে সময় মতো সেখানে উপস্থিত থাকবে সে। নদীর ধারে প্রপোজালের আয়োজন করা হচ্ছে, সেখানে ব্যস্ত নিশান, নিবিড়, নিদ্রা, রিদিতা, রাইমা। হিলাল আর রাবেয়াও সেখানে আছে। লিয়াও আজ বাড়িতে নেই, নিজের বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করছে সে।
নিবিড় লিয়া কক্সবাজার থেকে 5 দিন পরে ফিরে এসেছে। নিবিড় বাড়ি ফেরার আগে শর্ত দিয়েছিল সে এখানে এসে যেন সাইফকে দেখতে না পায়, নাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে সে। তাই অনিচ্ছা সত্ত্বেও সাইফকে চলে যেতে বলেছেন আরাফ চৌধুরী। এ নিয়ে মারুফ সাহেব আর ইনা যথেষ্ট রেগে আছে, তবে তাদের খুব একটা পাত্তা দেওয়া হচ্ছে না। বাড়ির ছেলে তার বউ নিয়ে ফিরছে এতদিন পর, এর থেকে খুশির আর কি হতে পারে। তাছাড়া সাইফের জন্যই আগে সব প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাদের বিজনেসে লস হয়েছে। টাকার জন্য সে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল রাইভাল কোম্পানিকে বিক্রি করে দিয়েছিল, আর তার দায় পড়েছিল লিয়ার উপর। বিকেল 4টা, নিহিতা রেখা চৌধুরীর ঘরে উকি দিল। তার রুমের দরজা বাইরে থেকে লক করে রাখা। নিহিতা গ্লাভস হাতে সেটা খুলে দিল। রুমে ঢুকে দেখল রেখা চৌধুরী জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিহিতা তার দিকে এগিয়ে গেল। রেখা চৌধুরী আজ অনেকটা শান্ত, তবে নিহিতাকে দেখিয়ে তার হাত চেপে ধরলেন। বললেন, আমি জানতাম তুই আসবি। ওরা তোকে খুন করবে না, তোর কিছু হতে পারে না। নিহিতা বুঝতে পারল রেখা চৌধুরী তাকে সন্ধ্যা ভেবে কথাগুলো বলছেন। নিহিতা শান্ত দৃষ্টিতে তার হাতের উপর হাত রাখলো, তারপর বলল, যাবেন আমার সাথে? আমি আপনাকে নিয়ে যাব, নিজের কাছে রাখবো, কেউ কিছু বলতে পারবে না আপনাকে। যাবেন? রেখা চৌধুরী ঘন ঘন মাথা নাড়ালেন নিহিতার কথা শুনে। তিনি যাবেন। নিহিতা তাকে কথা বুলিয়ে বালিয়ে রুম থেকে বের করে নিল। তারপর গেটের দিকে নিয়ে গেল। গেটে দারোয়ান নেই, পুরোটা ফাঁকা। নিহিতা গেটের বাইরে বের হয়েই দেখতে পেল একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কালো রঙের। নিহিতা রেখা চৌধুরীকে নিয়ে গাড়িতে উঠল। তারপর সামনে সিটে বসা রেহানের হাতের সাথে হাই ফাইভ করলো। রেখা চৌধুরীকে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য একটা ইঞ্জেকশন দিল নিহিতা। মুহূর্তে তিনি লুটিয়ে পড়লেন। কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে নিহিতা গাড়ি থেকে নেমে গেল। নিহিতা নামতেই রেহান গাড়ি নিয়ে চলে গেল। নিহিতা রাস্তা দিয়ে একা একা হাঁটছে। এমন সময় আরও একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই তাকে ভিতরে ঢুকিয়ে নিল কালো মুখোশ পরা একজন। নিহিতার দিকে একটা কার্ড এগিয়ে দিল লোকটা। কার্ডটায় আলফা লেখা দেখে নিহিতা বুঝতে পারল লোকগুলো ওই সংগঠনের। নিহিতার মাথায় বন্দুক ধরে রাখা লোকটা একটা অডিও অন করে দিল। সাথে সাথেই কিছু যান্ত্রিক আওয়াজ ভেসে এলো। তোর হাতে আর মাত্র 2 দিন সময় আছে নিহিতা আফরোজ। 2 দিন পর আমাদের লোক আসবে, তুই ব্লুপ্রিন্টটা দিয়ে দিবি। চালাকি করার চেষ্টা করলে সব ধ্বংস করে দিব। খুব বড় একটা ধামাকা হবে, খুব বড়, ঠিক যেন আতশবাজির মতো। হা হা করে হেসে দিল। কথাগুলো শেষ করে লোকগুলো একটু এগিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিল। কোনো কথাই বলল না কেউ। সন্ধ্যা 7টা। চৌধুরী নিবাস এখনও ফাঁকা, কেউ ফিরেনি। নিহিতা সন্ধ্যা তারায়। এমন সময় নিবিড়ের কল এলো। লিয়াকে নিয়ে খুব তাড়াতাড়ি যেন নদীর তীরে নিয়ে যায়, যেখানে নিহিতাকে নিয়ে নিশান গিয়েছিল। সব আয়োজন করা শেষ। নিহিতা লিয়াকে মেসেজ করলো। লিয়া জানালো সে চৌধুরী নিবাসে ফিরছে, আর মাত্র 2-3 মিনিট লাগবে। নিহিতা সন্ধ্যা তারার সামনে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই লিয়া রিক্সা থেকে নামলো। নিহিতাকে দেখে মুচকি হাসলো। বলল, কেমন চলছে? আজ আমি অনেক টায়ার্ড ভাই, এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব। আজ অনেক ধকল গেছে, তুমি কি কিছু বলবে? অবশ্যই বলবো, চলো আমার সাথে। কথাটা বলে নিহিতা লিয়াকে নিয়ে নিজেদের গাড়িতে উঠে পড়ল। তারপর ড্রাইভ করা শুরু করলো। লিয়া মুচকি হাসলো। নিহিতার আড়ালে নিবিড়কে মেসেজ করলো, লিখলো, অল ডান, আসছি আমরা, সব রেডি রেখো। তারপর বিড়বিড় করে নিজেকে বাহাবা দিল। বাহ, আমি তো ভালো অ্যাক্টিং করতে পারি, আমার তো অভিনয় করা উচিত ছিল। ইস, ভুল হয়ে গেল। নিহিতা জিজ্ঞেস করলো, একা একা কি কথা বলছো ভাবি? আরে কিছুই না, এমনিতেই, বলল লিয়া। মিনিট 10 পর নদীর পাড়ে এসে গাড়ি থামালো নিহিতা। কিন্তু নদীর পাড় পুরো অন্ধকার, কারো সারা শব্দ নেই। নিহিতা ব্যাক্কেল বনে গেল। আজ তো লিয়াকে প্রপোজ করার কথা ছিল নিবিড়ের, তাহলে এখন কাউকে দেখা যাচ্ছে না কেন? সবার তো এখানেই থাকার কথা ছিল। নিহিতা নিশানকে মেসেজ করলো। কোনো রেসপন্স না পেয়ে বাকিদেরও মেসেজ করলো, কিন্তু কোনো রেসপন্স পেল না। তখনই লিয়া বলে উঠল, আমরা এত রাতে এখানে কেন এসেছি নিহিতা? কাল সকালেও তো আসা যেত। লিয়ার কণ্ঠে ক্লান্তি ভাব স্পষ্ট। নিহিতার কপালও ভাঁজ পড়ল। সে লিয়ার উদ্দেশ্যে বলল, তুমি এখানে 2 মিনিট বসো, আমি আসছি। কথাগুলো বলে নিহিতা গাড়ি থেকে নেমে গেল। কয়েক কদম এগিয়ে গেল। নিশান, নিবিড়, নিদ্রা সবার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো জবাব এলো না। হুট করে দেখতে পেল নদীর লাল শেপ দেওয়া কিছু মোমবাতি জ্বলে উঠল। সে তড়িঘড়ি করে লিয়াকে নিয়ে যেতে গাড়ি দিকে এলো, কিন্তু লিয়াকে গাড়িতে পাওয়া গেল না। ভ্রু কুঁচকে গেল তার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তাই আবারও সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই মোমবাতি জ্বালানো মানুষটি স্পষ্ট হয়ে উঠল। আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো, নিশান। কিন্তু এখানে তো নিবিড় ভাইয়া থাকার কথা। ঠিক তখনই সেখানে অনেকগুলো ফেয়ারি লাইট জ্বলে উঠল। চারপাশ হালকা আলোকিত হয়ে উঠল। চারিদিকে ফুলের ছড়াছড়ি, স্পেশালি গোলাপ ফুলের গ্রানে চারপাশ মোমো করছে।
নিহিতা ধীর পায়ে এগিয়ে গেল। হুট করে নিশান ভায়োলিন বাজানো শুরু করে দিল। ভায়োলিনের শব্দের জন্য নিহিতাকে সম্মোহিত করে ফেলল। সে সুরের জগতে হারিয়ে গেল। নিশানের ভায়োলিনের সুরটা নিহিতার হৃদয় নাড়িয়ে দিল। মনে হচ্ছে নিশান নিজের হাজারো না বলা কথা, অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা সবই যেন ভায়োলিনের সুরে সুরে ব্যক্ত করছে। নিহিতা ধীর পায়ে লাভ শেপের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট পাঁচেক পর নিশান ভায়োলিন বাজানো থামিয়ে দিল। নিহিতাও সুরের সম্মোহন থেকে বেরিয়ে এলো। নিশানের দিকে চোখ পড়ল তার। দেখতে পেলে নিশান তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকের ড্রেস কোড নাকি সাদা। নিদ্রা ওকে বলল সাদা শাড়ি পরে আসতে, তাই নিহিতা অনেক কষ্টে শাড়ি পরে এসেছে। যদিও শাড়িটা নিদ্রাই তাকে দিয়েছিল, সাদা জামদানি শাড়ি। অনেক কষ্টে ইউটিউব দেখে শাড়িটা পরেছে সে। চুলটা ছেড়ে দিয়েছে, লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে নেমে গেছে। নিশানও আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে। নিশানকে এই প্রথম পাঞ্জাবি পরা অবস্থায় দেখল নিহিতা। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ঘোরটা ভাঙল নিশানের স্পর্শ পেয়ে। নিশান তার হাত ধরে টেনে লাভশেপের ভিতরে নিয়ে গেল। নিহিতা বলে উঠল, লিয়া ভাবি। নিশান তাকে চুপ করিয়ে দিল। স্লো ভয়েসে বলল, কোনো কথা না, যা হচ্ছে হতে দাও। নিশানের কথা শুনে চুপ হয়ে গেল নিহিতা। বলার মতো কিছুই খুঁজে পেল না। শুকনো ঢোক গিল সে। তখনই নিশান হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল। একগুচ্ছ গোলাপ তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রথম দেখাতেই তুমি আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছিলে। ধীরে ধীরে তোমার মায়ে আবদ্ধ হলাম। কখন যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে গেল বুঝতেই পারিনি। প্রথমে মনে হয়েছিল তুমি রুট, পরে বুঝতে পারলাম তুমি কোমল। আমি তোমার মোহে আবদ্ধ হয়ে গেছি। সারা জীবন তোমাতেই মোহাবিষ্ট হতে চাই। তোমার হাসি মুখের কারণ হতে চাই। তোমার তুমিটাকে নতুন রঙে রাঙাতে চাই। তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই, আগলে রাখতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দিবে? উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? নিহিতা অবাক দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে রইল। সে জানতো নিশান তাকে পছন্দ করে, কিন্তু তাকে যে আজ প্রপোজ করবে এটা ভাবতে পারেনি সে। তখনই সমস্বরে নিবিড়, লিয়া, নিদ্রা, রাইমা, রিদিতা বলে উঠল, সে ইয়েস, সে ইয়েস। রাবেয়া আর হেলালও একসাথে বলে উঠল, নিহিতা আফা রাজি হইয়া যান, আমাকে নিশান ভাই লাখে একটা। নিহিতা নিজের চোখ বন্ধ করে নিল। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে চোখ খুলে সামনে তাকালো। সকলের হাসি মুখে দেখে তাকে নিশানের দিকে তাকালো। সে উৎসুক দৃষ্টিতে নিহিতার দিকে তাকিয়ে আছে। ভালোবাসি বলেই ভালোবাসা হয়ে যায় না মিস্টার নিশান। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য থাকে। ভালোবাসলে হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা রাখতে হয়, বিশ্বাস করতে হয়। আপনি পারবেন তো? বলল নিহিতা। নিশান মুচকি হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি নিহিতা। হ্যাঁ, প্রথমে ভালো লাগা ছিল, কিন্তু কখন যে ভালো লাগাটা ভালোবাসে পরিণত হয়েছে জানতেই পারিনি। আমি তোমার ঢাল হব নিহিতা, সব সময় আগলে রাখবো। দেবে কি আমাকে সেই সুযোগ? এবার নিহিতা মুচকে হাসলো, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নিশানের হাতের ফুলগুলো নিয়ে নিল। নিশান পকেট থেকে একটা রিং বের করে নিহিতাকে পরিয়ে দিল। তারপর বলে উঠল, আজ থেকে তুমি আমার আমানত নিহিতা, শুধুই আমার। নিহিতা লজ্জা পেল। রিদিতা, রাইমা শীষ বাজালো। নিশান নিজের মাথা চুলকালো। তারপর প্যাকেট থেকে একটা বেলি ফুলের গাছটা বের করে নিহিতার বাম হাতে পরিয়ে দিল। নিহিতা নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকলো, কিন্তু সাথে সাথে হাঁচি শুরু হয়ে গেল। হাত থেকে টেনে খুলে ফেললো সে গাছটাটা। নিহিতার চোখ মুখ লাল হয়ে গেল হাঁচি দিতে দিতে। তখনই সেখানে একটা বাইক এসে থামলো। হেলমেট খুলে রিহান এগিয়ে গেল নিহিতার দিকে। ব্যস্ত হয়ে সে নিহিতাকে আগলে নিল। একটা স্প্রে এগিয়ে দিল নিহিতার দিকে। তারপর নিশানের দিকে তাকিয়ে বলল, প্রপোজ করে ভালোবাসার দাবি করতে জানো, আর এটা জানো না নিহিতার ফুলে অ্যালার্জি আছে, স্পেশালি বেলি ফুলে। আসলে আমি মানে, আমতা আমতা করছে নিশান। ওকে প্রপোজ করেছো, ও হ্যাঁ বলে দিয়েছে মানে তুমি ওকে পেয়ে যাবে না নিশান। আমার মনে হয় না তুমি ওকে খুব একটা ভালো করে জানো। আগে জেনে নাও, তারপর দেখা যাবে কি হয়, বলল রেহান। ব্রো তুমি? নিহিতাকে কথা বলতে দিল না রেহান। তাকে চুপ করিয়ে দিল। ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। সাথে সাথে নিহিতার মুখে হাসি ফুটে উঠল। রিয়ানের বাইকে উঠে বসলো নিহিতা। তারপর তাদের দিকে তাকিয়ে বলল, গুড বাই এভরিওয়ান, কাল কথা হবে। রিয়ানের সাথে নিহিতা চলে যেতে নিশান বলে উঠল, এরা সবাই দেখি হিটলারের বংশধর। এত সুন্দর পরিবেশ নিজের বা হাত ঢুকিয়ে নষ্ট করে দিল। বাকিরাও মন খারাপ করে নিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে সবাই সবটা গুছিয়ে নিল। প্রায় 40 মিনিট পর সবাই চৌধুরী নিবাসে পৌঁছালো। গেট দিয়ে ঢুকতেই চেঁচামেচির আওয়াজ শোনা গেল, সাথে ইনায়ের কান্নার শব্দ। দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করলো নিশানরা। ঢুকে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। ইনায়া কান্না করছে। মারুফ সাহেব দারোয়ানের উপর চেঁচামেচি করছেন। নিবিড় জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই এমন আপসেট কেন? ইনায়া কান্না করছে কেন? শিফা চৌধুরী কান্না সুরে বলে উঠলেন, তোমার ফুপিকে কোথাও পাওয়া যাচ্ছে না নিবিড়। আমরা সবাই পার্লারে ছিলাম, ঘন্টাখানেক আগে ফিরেছি। এসে দেখি রেখা আপানি। পুরো বাড়ি খুঁজে দেখো, কোথাও আছে হয়তো, বলল নিশান। শালিনী চৌধুরী বললেন, পুরো বাড়ি খুঁজে দেখা শেষ, কোথাও নেই। আরব চৌধুরী সোফায় বসে নীরবে চোখের জল ফেলছেন।
তখন আবার চিৎকার করে উঠলেন মারুফ সাহেব। বললেন, রেখাকে পাওয়া না গেলে কাউকে ছাড়বো না আমি। আপনাদের ভরসায় এখানে এসেছিলাম আমি। কিন্তু কথাটা শেষ না করে সোফায় একটা লাথি দিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। তখনই সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকলো নিহিতা আর রেহান। মুখে তাদের বাঁকা হাসি। নিহিতাকে দেখে ইনায়া তার দিকে এগিয়ে এলো। বলল, তুমি তুমি তো বাড়িতেই ছিলে, তাই না? আমার আম্মু কোথায় বলো? নিহিতা কিছু বলতে নিবে তার আগে রেহান বলে উঠল, পিছে যাও, নিহিতা থেকে দূরে থাকবে তুমি। আর ওই কিভাবে জানবে তোমার আম্মু কোথায়? আর ধীরে কথা বলো, নিহিতার সাথে কেউ উচ্চস্বরে কথা বলছে, এটা ঠিক মানতে পারবো না আমি। শিফা চৌধুরী ইনায়াকে টেনে পিছনে নিয়ে গেলেন। নিহিতা সবার দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। রিহানও তার পিছু পিছু গেল। নিহিতার রুমে গিয়ে রিহান বেলকনির দরজায় লাগানো হিডেন ক্যামেরাটা খুলে নিল। তারপর নিহিতার দিকে তাকিয়ে বলল, যাক, এবার একটা এভিডেন্স তো পাওয়া গেল। নিহিতা ছোট্ট করে জবাব দিল, হুম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, বলল রিহান। নিহিতা জিজ্ঞেস করলো, কি? ওই ডায়েরিটায় সব শেষ পাতায় লেখা ছিল, আমি ভাবতেই পারছি না এই সব কিছুর পেছনে সে আছে। এটা কিভাবে করতে পারে? একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে? সবকিছুর মাস্টার মাইন্ড সে। আল্লাহ, এই কথাগুলোর মানে বুঝতে পারলাম না, বলল রিহান। গীতা জিজ্ঞেস করলো, কি বলতে চাইছো তুমি? গত কয়েকদিনে তোর পাঠানো ডায়েরির পিডিএফ আমি কয়েকবার পড়েছি নিহিতা। এখানে সবার নাম উল্লেখ করেছেন তিনি, কিন্তু শেষের কথাগুলোর মানে কি? যাদের আমরা চিহ্নিত করেছি তাদের আড়ালেও কেউ আছে নিহিতা, বলল রিহান। নিহিতা বলল, এই বিষয়ে আমিও অনেক ভেবেছি ব্রো। আগে এদের মুখোশ উন্মোচন করি, তারপর সে এমনিতেই ধরা দিবে। তখনই রেহানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে আয়ানের নাম দেখে হাসি মুখে ফোনটা রিসিভ করলো রেহান। জিজ্ঞেস করলো, ওদিকের কি খবর? সব ঠিকঠাক। আমি আমার ফোর্স নিয়ে রেডি আছি। সব প্রমাণও আছে আমাদের কাছে। আমরা যে কোনো সময় অ্যাকশন নিতে পারি। কিন্তু নিহিতা বলল, ওই বাড়িতে অনুষ্ঠান, তারপর অ্যাকশন নিতে, বলল আয়ান। রেহান উত্তর দিল, হ্যাঁ, কারো এনগেজমেন্ট পার্টি। নিহিতা চাইছে পার্টিটা শেষ হয়ে যাক, তারপর। সবসময় ইমোশন দিয়ে কাজ হয় না রেহান। যত তাড়াতাড়ি হোক আমাদের স্টেপ নিয়ে নেওয়া উচিত। তবে তোমরা যখন বলছো তাহলে ঠিকই আছে, বলল আয়ান। ফোন কেটে নিহিতার দিকে তাকালো রেহান। রেহানের তাকানো দেখে নিহিতা বলল, নিদ্রা আপু এই এনগেজমেন্ট নিয়ে অনেক এক্সাইটেড ব্রো। আমি কিভাবে তার খুশি নষ্ট করে দিতে পারি? আমি কি কিছু বলেছি তোকে? এই টপিক বাদ। কিন্তু আমার এটা বল, নিশানকে নিয়ে তুই এতটা সিরিয়াস? তোর কি মনে হয় নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে ও তোর সঙ্গ দিবে? বলল রেহান। আমি জানি না ব্রো। তবে এটা জানি, এই কয়েকদিনে আমি তাকে জেনেছি, বুঝেছি, পছন্দও করি। অতিরিক্ত মাত্রায়, বলল নিহিতা। নিহিতার কথার উত্তরে রেহান কিছুই বলল না, মনে মনে বলে উঠল, আমি চৌধুরীদের ভরসা করতে পারছি না নিহিতা। যখন জানতে পেরেছি ওদেরই একজন তোকে পয়জন দেওয়ার চেষ্টা করেছে, নিশানের প্রতি তোর ইমোশন না আবার তোকে ভেঙে গুড়িয়ে দেয়। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে চলে গেল সে। নিহিতা রুম থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। শিফা চৌধুরীর মুখোমুখি হলো সে। তাকে ক্রস করে যাওয়ার সময় শিফা চৌধুরীর কথা শুনে থেমে গেল। তোমার কি মনে হয় নিশান তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমার তো নিশানের ইমোশনকে কয়েকদিনের মোহ মনে হচ্ছে। নিহিতা ঘুরে তাকালো তার দিকে। বোঝার চেষ্টা করছে শিফা চৌধুরী আসলে কি উদ্দেশ্যে তাকে কথাগুলো বলছেন। তিনি আবারও বলে উঠলেন, নিশান কখনোই আমার বিরুদ্ধে গিয়ে তোমাকে চুজ করবে না নিহিতা। আমার না তোমার জন্য আফসোস হচ্ছে। ইস, কত বাজে ভাবে মনটা ভেঙে যাবে তোমার। নিহিতা মৃদু হাসলো। তারপর বলল, আপনার কি ভয় লাগছে বড় মামি? উফস, মিসেস শিফা চৌধুরী, কখন আমি আপনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলি সেই আতঙ্কে আছেন নাকি? ভয় লাগছে না, তবে আফসোস হচ্ছে। কত সূক্ষ্মভাবে আমি পয়জন মিশালাম, অথচ তুই বেঁচে গেলি। এতদিনে তোর জন্য মসজিদে মিলাদের আয়োজন করার কথা ছিল, বললেন শিফা চৌধুরী। বিগ বিগ সমবেদনা মাদার ইন ল, প্রশংসা করতে হচ্ছে। আপনার প্ল্যানিংটা জোশ ছিল, বলল নিহিতা। শিফা চৌধুরী কিছু বলছেন না দেখে নিহিতা আবারও বলে উঠল, আপনারা আসলে ভীতু গাদ্দার। না হলে তো পেছন থেকে আক্রমণ না করে সামনে থেকে আক্রমণ করতেন। খাবারে স্লো পয়জন মিশিয়ে আমাকে ধীরে ধীরে মেরে ফেলার প্ল্যানিংটা সূক্ষ্ম হলেও জঘন্য ছিল। এসব তুমি কি বলছো নিহিতা? আমি কেন তোমাকে বিষ দিতে চাইবো? আমি তো তোমাকে নিজের সন্তানের মতোই ভাবি। আমি তোমার মা না হলেও তোমার মায়ের মতো, তাই না? তুমি এত বড় একটা কথা বলতে পারলে? এই জন্যই বুঝি তুমি এখানে আসার পর থেকে আমাদের কারোর হাতের খাবার খাও না, নিজে তৈরি করে খাও। কথাগুলো বলেই কান্না শুরু করে দিলেন তিনি। নিহিতা শিফা চৌধুরীর এমন পাল্টে যাওয়ার রূপ দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ভাবছে আবার কোন গেম রচনা করতে চাইছেন তিনি। সন্ধ্যা চৌধুরীর ডায়েরিতে শিফা চৌধুরীর নামটা স্পষ্ট লেখা ছিল। নিহিতা কাকে কাকে সন্দেহ করবে ভেবে পাচ্ছিল না। কিন্তু এটা শিওর ছিল শালিনী চৌধুরী তাকে পয়জন দেননি। কারণ প্রতিদিন বিকেলের নাস্তা তিনিই বানান। তাই তিনি যদি নিহিতাকে পয়জন দিতে চান তো অন্য কোনো পন্থা অবলম্বন করবেন। খাবারে পয়জন মিশিয়ে পাঠাবেন না। নিহিতা বুঝতে পেরেছিল কেউ একজন শালিনী চৌধুরীকে ফাঁসিয়ে তাকে মারার সূক্ষ্ম পরিকল্পনা করেছে। কিন্তু যখন সন্ধ্যা চৌধুরীর ডায়েরিতে শালিনী চৌধুরীর নাম লেখা পেল,
তখন তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। শিপা চৌধুরীর কথায় সে ভাবনা থেকে ফিরে এলো। নিশান, দেখ না, নিহিতা এসব কি বলছে। আমি কেন ওকে বিষ দিতে চাইবো বল? ওর সাথে কি আমার কোনো শত্রুতা আছে বল? সন্ধ্যার সাথে কত ভালো সম্পর্ক ছিল আমার। নিহিতা পিছন ফিরে তাকালো। নিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারল শিফা চৌধুরীর এই নাটকের কারণ। নিশান 2 কদম এগিয়ে এলো, মাকে জড়িয়ে নিল 2 হাতে। কিছু বলতে যাবে তখনই রিহান রুম থেকে বেরিয়ে এলো। নিহিতার উদ্দেশ্যে বলে উঠল, পাপা কল করেছে নিহিতা, নে কথা বল। বলে ফোনটা নিহিতার দিকে এগিয়ে দিল। তারপর ওর হাত ধরে টেনে নিয়ে নিচে নামতে শুরু করলো। বলতে লাগলো, আমি বিডিতে আর তুই এখানে থাকবি, এটা হতেই পারে না। তুই সন্ধ্যা তারায় থাকবি, এটাই ফাইনাল। নিহিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে পিছন ফিরে নিশানের দিকে তাকালো। নিশান তার মায়ের সাথে কথা বলছে। নিহিতা বার কয়েক পিছন ফিরে তাকিয়ে রিহানের সাথে চলে গেল। পরদিন নিহিতা, নিহান সাহেব আর রিহান স্থানীয় একটা এতিমখানায় গেল। বাচ্চাদের জন্য খাবার আর পোশাকের ব্যবস্থা করেছেন তিনি। এই এতিমখানায় এখন থেকে প্রতি মাসে মাসে ডোনেশন দিবেন নিহান সাহেব। এখানে 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের রাখা হয়। তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজও শেখানো হয়, যেন তারা এখান থেকে বেরিয়ে স্বাবলম্বী হতে পারে। নিহিতা একটা বড় গাছের নিচে বসে আছে, কানে ইয়ারফোন গোজা। নিহান সাহেব আর রিহান এতিমখানার দায়িত্বে থাকা মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলছেন, মাঠের মাঝখানে দাঁড়িয়ে। রিহান কথা বলতে বলতে নিহিতার দিকে তাকাচ্ছে। রিহানের চোখে পড়লো নিহিতার অপোজিটে থাকা বিল্ডিং এর ছাদে থাকা ব্যক্তির উপর। লোকটা একটা রাইফেল তাক করে আছে নিহিতার দিকে। সাথে সাথে থমকে গেল রিহান। নিহিতার নাম ধরে ডাকলো, কিন্তু নিহিতার কানে ইয়ারফোন থাকায় সে সাড়া দিল না। রিহান নিহিতার সাড়া না পেয়ে দৌড়ে নিহিতার দিকে যেতে লাগলো, কিন্তু নিহিতার কাছাকাছি গিয়ে থেমে গেল রেহান। একটা বাচ্চা এসে নিহিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুহূর্তে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো ছেলেটা। নিহিতা তাকিয়ে রইল। বুঝে উঠতে বাচ্চা ছেলেটাকে ধরে ফেললো। গুলিটা হয়তো বাচ্চাটার হাতে লেগেছে। রেহান ব্লিডিং হওয়া জায়গাটায় নিজের রুমাল বেঁধে দিল। তারপর কোলে তুলে নিল ছেলেটাকে। ছেলেটার বয়স হয়তো 10-12 হবে। নিহান সাহেব আতঙ্কে কেঁপে উঠলেন। নিহিতার কাছে এসে তাকে চেক করতে লাগলেন। আমি গাড়ির দিকে যাচ্ছি নিহিতা, তুই তাড়াতাড়ি আয়। রিহান বাচ্চাটাকে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলো। তার পিছু পিছু নিহিতা আর নিহান সাহেব। নিহিতা গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। রেহান বাচ্চাটাকে পেছনের সিটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলো। নিহিতা বাচ্চাটাকে ধরে পেছনের সিটে বসলো। নিহান সাহেবও গাড়িতে উঠে বসলেন। নিহিতাকে বাঁচানো ছেলেটাকে নিয়ে হসপিটাল থেকে সন্ধ্যা তারে নিয়ে আসা হয়েছে। গুলিটা জাস্ট তার হাতে লেগে বেরিয়ে গেছে। ব্যান্ডেজ করে দিয়েছেন ডাক্তার। তাছাড়া সন্ধ্যা তারায় তো ডাক্তার জেমস আর তার টিম তো আছেনই। ছেলেটার নাম মানিক। 15 দিনের মতো এতিমখানা এসেছে। বয়স 12। দেখতে অনেকটা নাদুস নুদুস। ড্যানিলিয়া টেক কেয়ার করছে ছেলেটার। মানিকের সাথে দেখা করে রুম থেকে বেরিয়ে এলো নিহিতা। দেখলো রিহান কফি বানিয়েছে। নিহিতার দিকে 1 কাপ বাড়িয়ে দিল সে। নিহিতা কফিতে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো, কিছু জানতে পারলে ব্রো? লোকটা গার্ড যাওয়ার আগেই পালিয়ে গেছে। খুঁজেও কোনো হদিস পাওয়া যায়নি। আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ ছিল। আর রাইফেলে সাইলেন্সার লাগানো ছিল, তাই আমরা গুলির কোনো আওয়াজ পাইনি, বলল রিহান। নিহিতা চুপচাপ শুনে গেল শুধু। তখনই সেখানে এলেন নিহান সাহেব। তিনি নিহিতার দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছেন। নিহিতা তার দিকে তাকাইতে তিনি বলে উঠলেন, তুমি আমাকে কেন কিছু জানালে না নিহিতা? ভাই না বললে তো কিছুই জানতে পারতাম না। এতটা রিস্ক নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আমার তো ভাবতেই অবাক লাগছে। এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারো তুমি? আব্বু, তোমার হাই ব্লাড প্রেশার, তাই তোমাকে অযথা চিন্তায় ফেলতে চাইনি, বলল নিহিতা। নিহান সাহেব বললেন, অযথা চিন্তা? কোন বিষয়টাকে তোমার অযথা চিন্তা বলে মনে হয় নিহিতা? কেউ তোমাকে পয়জন দিচ্ছে আর তুমি শত্রু নাকের উপর গিয়ে ওই বাড়িতে থাকছো। তার উপর আবার ওই বাড়ির ছেলে তোমায় প্রপোজ করেছে। বাহ, কি চমৎকার সিনেমাটিক বিষয়। বাহ, নিশান যথেষ্ট ভালো ছেলে আব্বু। আর ও, নিহিতাকে কথাটা শেষ করতে দিলেন না নিহান সাহেব। বলে উঠলেন, ভালো ছেলে? সেটা তো ঠিক সময় বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। আমি তো আজই আরব চৌধুরীর সাথে বোঝাপড়া করব। আমার মেয়ে। তুমি কিছু করবে না চাচু, অ্যাটলিস্ট এক মুহূর্তেও তো না। আমার উপর ভরসা রেখো চাচ্চু। নিহিতার গায়ে আঁচও লাগতে দিব না আমি। তাছাড়া নিহিতা কোনো মোমের পুতুল নয়, যথেষ্ট স্ট্রং। আর সেভাবে ওকে পাপা গড়ে তুলেছে, বলল রেহান। রেহানের কথা শুনে চুপ হয়ে গেলেন নিহান সাহেব। তখনই বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো আয়ান। ভিডিও কলে কথা বলছে সে। আয়ান নিহান সাহেবকে সালাম দিয়ে ফোনটা নিহিতার হাতে দিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল। নিহিতা রিজাকে কলে দেখে হাসি মুখে কথা বলা শুরু করে দিল। এইদিকে রিহান আয়ানের জন্য 1 কাপ কফি এনে দিল। কফির মগে চুমুক দিয়ে আয়ান রেহানের দিকে তাকালো। তখনই নিহিতা এসে বলল, আয়ান নিহিতাকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াতাড়ি 2 বোনের আলাপ শেষ হয়ে গেল? আমাদের কথা ছাড়ো, তুমি তোমার কথা বলো, কি আপডেট? বলল নিহিতা। আয়ান বলল, এই স্মাগলিংটা অনেক দিনের পুরনো নিহিতা। অনেক বছর বলতে কয়েক যুগ বলতে পারো।
ওদের অনেকগুলো ঘাঁটি আছে, সাথে অনেক ভয়ঙ্কর ওরা। আমার মনে হয় না আমরা যতটা সহজ ভাবছি এতটা সহজ হবে সবকিছু। এত বছর ধরে এরা স্মাগলিং করছে অথচ কেউ ধরতেই পারলো না। এটা একটু আজব লাগছে না? বলল রেহান। বাংলাদেশের অনেক পুলিশই অপরাধীদের পকেটে থাকে রেহান। আর যারা আওয়াজ উঠায় তাদের অবস্থা হয় অনেক ভয়ানক। তাছাড়া এরা ভয়ঙ্কর রকমের সব স্মাগলিং করে। এই যেমন ধরো মৃত মানুষের কঙ্কাল যা ওরা সংগ্রহ করে বিভিন্ন কবরস্থান থেকে। জাল ওষুধের বিজনেসও আছে ওদের, বলল আয়ন। নিতা ভাবুক কণ্ঠে বলল, এত টাকা পয়সা থাকার পরও শিফা চৌধুরী এসবে কেন জড়ালেন বুঝতে পারলাম না। মারুফ চৌধুরীর অবশ্য বংশগতভাবে এই অবৈধ ব্যবসাটা পেয়েছেন। তার চেয়ে বড় কথা ওরা চৌধুরী নিবাসের গার্ডেনে মাটির নিচে নিজেদের গোডাউন বানিয়ে রেখেছে। বাড়ির কেউ এটা বুঝতে পারলো না? তার বেলকনিতে ক্যামেরা না লাগালে তো আমরা বুঝতেই পারতাম না, বলল রেহান। আমার কিন্তু মনে হচ্ছে না শুধুমাত্র শিফা চৌধুরী আর মারুফ সাহেব এসবের সাথে যুক্ত আছেন। এত বড় একটা বিজনেস অবশ্যই গোপন রাখতে হচ্ছে তাদের। এদের নিশ্চিত অন্য কেউ দিক নির্দেশনা দিচ্ছে, বলল আয়ন। রেহান বলল, ঠিক বলেছো ভাই, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। তাছাড়া চাচিমণির ডায়েরির শেষ পাতায় আরো কারো কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার নাম লেখা ছিল না। রেহানের কথা শেষ হতে নিহিতা বলে উঠল, আর আমার আম্মু ওদের সবাইকে চিনে নিয়েছিল, সব জেনে গিয়েছিল। তাই ওরা রেহান নিহিতার কাঁধে হাত রাখলো। নিহিতা শান্ত হয়ে নিজেকে সামলে নিল। আয়ান উঠে দাঁড়ালো, বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, অনেক টায়ার্ড লাগছে। আয়ান চলে যেতেই রিয়া নিহিতার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, নিশান কি তোর সাথে কথাবার্তা কিছু বলেছে? না, দেখা হয়নি আমাদের। রেহান বলল, দেখা হয়নি মানে কি? মাত্রই প্রপোজ করলো আর এখনই এমন গাছাড়া ভাব দেখাচ্ছে? তবে আমি নিশ্চিত ও কালকের বিষয়ে তোকে অবশ্যই জিজ্ঞেস করবে। ওই মহিলার তো হলিউডে অ্যাক্টিং করা উচিত ছিল। কি অ্যাক্টিং করে রে বাবা! নিহিতা কিছু বলল না, চোখ বন্ধ করে সোফায় মাথা এলিয়ে দিল। তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নির্জার নাম থেকে ফোন রিসিভ করে স্পিকারে দিয়ে আবারও মাথা এলিয়ে দিল সে। তুই কোথায় নিহিতা? কাল আমার এনগেজমেন্ট আর আজ তোর কোনো খোঁজ খবর নাই? কালকের পর থেকে উধাও হয়ে গেছিস, বলল নির্জা। রিহান নিহিতাকে ইশারা করলো মানা করে দেওয়ার জন্য। নিহিতা রিহানের দিকে তাকে উত্তর দিল, একটু বিজি আছি আপু, আজ হয়তো আসতে পারবো না, বাট কাল মিস হবে না, প্রমিস। আমি তোর আপন বোন না বলে আসছিস না তো? ঠিক আছে, অভিমানী কণ্ঠে বলল নিহিতা। নিহিতা বলল, এরকম কিছুই না আপু। তাহলে কিরকম কিছু? তুই আসছিস, এটাই আমাদের শেষ কথা। টুট 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 ফোন কেটে দিয়েছে নিতা। নিহিতা রিহানের দিকে তাকিয়ে বলল, আমি আজ সন্ধ্যা ওই বাড়িতে যাচ্ছি ব্রো, সাথে তুমিও যাচ্ছ। ইম্পসিবল, জীবনও না। তুই আমি চাচ্ছু কেউ যাবে না, বলল রিহান। নিহিতা নিজের কানে হাত দিয়ে বলল, কিছুই শুনতে পাচ্ছি না আমি। হ্যালো হ্যালো মিস্টার রিহান, কিছুই শুনতে পাচ্ছি না আমি। কথাটা বলে নিহিতা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রিহান নিহিতার এহেন কাণ্ডে যার পরনেই বিরক্ত হলো। বিকেলে ছাদে ঘোরাফেরা করছে নিহিতা। তখনই পেছন থেকে নিশান বলে উঠল, ফোন কোথায় তোমার নিহু? নিশানের দিকে নিহিতা ভ্রু কুঁচকে তাকালো, বলল, কেন? কেন মানে কি? সারাদিন কতটা কল করেছি, একটা তো রেসপন্স করলে না তুমি, বলল নিশান। নিহিতার মনে পড়লো এতিমখানা যখন ওর উপর গুলি চালানো হয় তখন হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গেছে। তাই বলল, চার্জ নাই। নিহিতার ছোটখাটো উত্তরে কিছুক্ষণ চুপ রইল নিশান, তারপর বলে উঠল, আমি ভেবেছিলাম কাল রাতে তুমি আমাকে কল করবে। আপনিও তো কল করেননি, বলল নিহিতা। নিশান বলল, আমি রেগেছিলাম নিহিতা, তাই। নিহিতা নিশানের কথার উত্তরে কিছুই বলল না। নিশান নিহিতা নীরবতা দেখে তার দিকে এক পলক তাকালো, তারপর বলল, নিহিতা, এটা ঠিক অনেকগুলো বছর আগে এই বাড়ির মানুষগুলো তোমার সাথে অন্যায় করেছিল। ওটা তাদের সবার ভুল ছিল নিহিতা, সবাই অনুতপ্ত, লজ্জিত। এই বাড়ির প্রতিটি মানুষ তোমায় স্নেহ করে, ভালোবাসে। স্পেশালি আম্মু। আম্মু তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে নিহিতা। আম্মু কেন এই বাড়ির কেউ তোমায় মারতে চাইবে না নিহিতা? নিহিতা মৃদু হেসে বলল, হতেও তো পারে আমি যা বলছি তার সবটাই সত্য। সবই তোমার মনের ভুল নিহিতা। আর তুমি যথেষ্ট ম্যাচিওর নিহিতা, আশা করি বুঝতে পারবে। নিহিতা মাথা নাড়ল, তারপর দূর আকাশের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলো এই মুহূর্তে দাঁড়িয়ে নিশান কখনোই তার কথা বিশ্বাস করবে না, আর এটাই স্বাভাবিক। কোনো মানুষই হুট করে নিজের মায়ের সম্পর্কে নেগেটিভ কোনো কথা মেনে নিতে পারবে না। আর শিফা চৌধুরী তো 3 কাঠি উপরে। তিনি নিজের ভালো মানুষের মুখোশটা এত ভালোভাবে ধারণ করেছেন যে নিশান কেন, চৌধুরী নিবাসী কেউ এটা বিশ্বাস করবে না। নিশান লাফ দিয়ে তাদের ছাদে এলো। তারপর তার হাত চেক করে অনামিকা আঙ্গুলে নিজের পরনো রিং দেখে মুচকি হাসলো সে। তারপর নিহিতার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি আর আম্মু, ফ্যামিলির সবাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট নিহিতা। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তারপর নেশালো কণ্ঠে বলল, তোমার নেশায় আমি খুবই গভীরভাবে আসক্ত হয়ে গেছি জান পাখি। নিহিতা নিশানের থেকে সরে আসলো, বলল, কি সব জান পাখি জান পাখি লাগিয়ে রেখেছেন নিব্বা নিব্বিদের মতো? আমি তো ডাকবই জান পাখি, নিহু, নিহু পাখি,
এই তিনটাই ডাকবো, প্রমিস, বলল নিশান। নিহিতা নাক ফোলালো। নিশান তা দেখে উচ্চস্বরে হেসে উঠল, বলে উঠল, আমার ফিউচার তো একেবারে তেজপাতা। আমার রোমান্টিক মুডগুলোর তুমি এইভাবেই 12টা বাজাবে। নিশানের কথা শুনে হেসে ফেলল নিহিতা। কিছুক্ষণ আরো টুকটাক কথা বলল তারা। নিহিতা জিজ্ঞেস করলো, আজ সারাদিন কোথায় ছিলেন? অনেকটা ক্লান্ত লাগছে দেখতে। একটা গুরুত্বপূর্ণ কাজে। অনেক বড় একটা অনর্থ ঘটে যেত নিহিতা। আল্লাহ একটুর জন্য আমাদের বাঁচিয়ে দিয়েছে, বলল নিশান। কি বলতে চাইছে? জিজ্ঞেস করলো নিহিতা। নিশান উত্তর দিল, সেটা সন্ধ্যায় জানতে পারবে। নিদ্রাকে সামলানোর দায়িত্বটা তোমারই, নিহিতা। নিহিতা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিদ্রাপুর? কিছুই হয়নি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমার বোনকে রক্ষা করেছেন। আসলে তখনই নিশানের ফোন বেজে উঠলো। নিশান রিসিভ করে বলল, হ্যাঁ ভাই বলো। ঠিক আছে, আসছি আমি। কল কেটে দিল নিশান। নিশানের কথা শুনে বুঝতে পারলো নিবিড় কল করেছে। নিশান কল কেটে নিহিতার থেকে বিদায় নিয়ে চলে গেল। নিহিতা তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দিল। এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে তার। শিফা চৌধুরীর সম্পর্কে জেনে নিশান কেমন রিয়েক্ট করবে কে জানে। তাছাড়া নিশান নিদ্রার সম্পর্কে কি বলে গেল, সবই তার মাথার উপর দিয়ে গেছে। এবার নিদ্রাকে নিয়েও অনেকটা চিন্তা হচ্ছে তার। সে আরো কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। চৌধুরী নিবাসে আনন্দের ঢল বইছে। কাল নিদ্রা কেয়ানের এনগেজমেন্ট থাকলেও নিশান আজ সন্ধ্যায় কেয়ান আর তার ফ্যামিলিকে দাওয়াত করেছে। কিছুক্ষণ আগে কিয়ান তার বাবা রাফি আহমেদ আর মা নাদিয়া আহমেদকে নিয়ে চৌধুরী নিবাসে এসেছে। সকলের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সে। আরাব চৌধুরী হালকা অসুস্থ থাকলেও নাচ জামাই আসার খুশিতে নিচে এসেছেন। কিন্তু যারা দাওয়াত করেছে তারাই উধাও। সন্ধ্যা থেকে নিবিড় নিশান লাপাত্তা। রাধীব চৌধুরী কয়েকবার কল করলো, নিবিড় নিশান কেউ কল রিসিভ করেনি। শালিনী চৌধুরী আর শিপা চৌধুরী রান্নাঘরে ব্যস্ত। রাবেয়া তাদের হাতে হাতে কাজ করে দিচ্ছে। নিদ্রাকে হালকা পার্পল একটা শাড়ি পরিয়ে দিচ্ছেন লিয়া। যদিও নিদা থ্রি পিস পরতে চেয়েছিল, কিন্তু শালিনী চৌধুরীর কথায় তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে লিয়া। শাড়ি পরানো শেষ হলে তাকে হালকা মেকআপ করিয়ে দিল লিয়া। সাথে ম্যাচিং চুড়ি, ঝুমকো, গলার ছোট্ট একটা প্যান্ডেন্ট, চুলগুলো ছেড়ে দেওয়া। ব্যাস এতেই তাকে অপ্সরীর মতো লাগছে। লিয়া তাকে এক নজর দেখে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। কিন্তু ভাবি, দুলাব্রো যদি নজর নাই দিল তাহলে আপুকে এত সাজানোর কি আছে বলো? দুষ্টু হেসে কথাগুলো বলল রাইমা। রিদিতা বলল, আমার তো মনে হচ্ছে আপুর রূপের ঝলকে বেচারা বেহুশ হয়ে যাবে। কাল তো শুধু এনগেজমেন্ট, বিয়ের এখনো কয়েক মাস বাকি। বেচারা বউ ছাড়া এতদিন থাকবে কিভাবে? তখনই লিয়া নিজের দু হাতে রিদিতা রাইমার কান চেপে ধরলো, বলল, ভালোই তো বড় বোনের সাথে দুষ্টুমি করা শিখে গেছো। তাহলে তোমাদের ভাইয়াকে বলি তোমাদেরও বিয়ে দিয়ে দিতে। হুম? দুজনে কান থেকে লিয়ার হাত সরালো। তারপর কিছুটা দূরে গিয়ে রিদিতা বলল, আমরা তো এক পায়ে রাজি ভাবি, শুধু একটা হ্যান্ডসাম আর ভাইয়ের মতো রোমান্টিক ছেলে হলেই চলবে। রিদিতার কথায় লিয়া লজ্জা পেল। তারপরও তাদের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু খুব একটা পাত্তা দিল না দুজন। তখন নিদ্রা বলল, নিহিতা এখন এলো না কেন বলো তো? যা তোরা সন্ধ্যা তারে গিয়ে দেখে আয়। রিদিতা বলল, আপুকে মেসেজ করেছিলাম, আপু বলেছে 20 মিনিটের মধ্যে আসছে। তখনই দরজা দিয়ে রুমে ঢুকলো ইনায়া। ঢুকতে ঢুকতে নিতার উদ্দেশ্যে বলল, আপু তোমার সেটিং স্প্রেটা দাও তো, আমারটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমার তো সেটিং স্প্রে নাই নায়া, আমি খুব একটা মেকআপ করিও না, আমি ভাবিটা ইউজ করেছি, তুই সেটা নিয়ে নে। কথাটা বলে নিদ্রা ড্রেসিং টেবিলের উপর থেকে সেটিং স্প্রেটা ইনায়ের দিকে এগিয়ে দিল। লিয়াকে ইনায়ার সহ্য হয় না। এই মেয়েটাই সব সমস্যার মূল। নিবিড় এই মেয়েটার জন্যই তার ভাইকে এখান থেকে চলে যেতে বলেছে। আর এখন কিনা সেই লিয়ার জিনিস তাকে ইউজ করতে হবে, ভাবতেই শরীর জ্বলে উঠলো তার। বলল, আমি যারটা জিনিস ইউজ করি না আপু, তাও এই মেয়েটার প্রশ্নই আসে না। ইনায়ের কথা শুনে মুখ কালো করে নিল লিয়া। তবে কিছু বলার প্রয়োজন বোধ করলো না সে। তার নিজেরও ইনায়াকে পছন্দ না। সেও ইনায়াকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে মেজাজ খারাপ হয়ে গেল নিতার। রূঢ় কণ্ঠে জবাব দিল, ভালো করে কথা বলবি ইনায়া। তুই ছোট বাচ্চা নস যে তোকে কেউ কিছু বলবে না। তুই যাকে ছোট করে কথা বলছিস সে এ বাড়ির বউ আর তুই মেহমান। নেক্সট টাইম কিছু বলতে চাইলে হিসাব করে কথা বলবি। নির্জার কথায় অপমানে থমথমে হয়ে গেল ইনায়ের মুখ। সে বলে উঠল, এই মেয়েটার জন্য আমার ভাইয়াকে নানা ভাই চলে যেতে বলেছেন, আর তুমি এই মেয়েটাকে প্রোটেক্ট করছো আপু? সাহেব ভাইয়া যা করেছে সেই তুলনায় দাদা জান তো কিছুই বলেনি। তোর ভাইয়াকে অনেক আগে পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল ইনায়া। ভাগ্য ভালো কেউ কোনো স্টেপ নেয়নি, বলল নিদ্রা। নিদ্রার কথায় সেখানে আর দাঁড়ালো না ইনায়া, হন হন করে চলে গেল। ইনায়া যেতেই রাইমা বলে উঠল, ইনায়া পুরো ভাবখানা এমন যেন তিনি নবাব সিরাজউদ্দৌলার বংশধর, ঘসিটি বেগমের নাতনি। আর কি ভারী মেকআপ করেছে দেখো। এসেছে নিদ্রা আপুর শ্বশুর বাড়ি থেকে মানুষ, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে আজ ওর বিয়ে। রিয়া বলল, এসব কথা এখন বাদ দাও, চলো নিচে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে। নির্জাকে নিয়ে তারা নিচে চলে গেল।
রাফি আহমেদ আর নাদিয়া আহমেদকে সালাম করে লিয়া রান্নাঘরের দিকে চলে গেল। নির্জাকে নাদিয়া বেগম কিয়ানের পাশে বসতে বললেন। নির্জা লজ্জা মাখা হাসি দিয়ে কিয়ানের পাশে বসলো। নির্জা বসতেই কিয়ান তার কানে ফিসফিস করে বলল, মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো এক অপ্সরী আমার পাশে এসে বসেছে। তোমার ভাইয়া যদি দাওয়াত না করতো তাহলে এই শাড়ি পরা অপ্সরীকে দেখা মিস হয়ে যেত। কিয়ানের কথা লজ্জায় লাল হয়ে গেল নিদ্রা। দু হাতে শাড়ি চেপে ধরলো। নিদ্রার অবস্থা দেখে বাঁকা হাসলো কিয়ান। তার লক্ষ্য খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই নিবিড় আর নিশানকে একটা শিক্ষা দেবে সে। অনেক দিনের বদলা পূরণ হবে তার। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো নিহিতা। সবসময় শর্ট টপস আর জিন্স পরলেও আজ সে পরেছে লাল রঙের একটা টু পিস। চুলগুলো বরাবরের মতো জুটি করে বেঁধে নিয়েছে। ঠোঁটে হালকা লিপ গ্লস ইউজ করেছে। নিহিতা ফোনে কথা বলতে বলতে ভিতরে ঢুকলো। সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকালো সে। সবাইকে সালাম দিয়ে ড্রয়িং রুম থেকে সরে গেল। শালিনী চৌধুরী নিহিতার কাছে এসে নিজের চোখের কোণা থেকে কাজল নিয়ে নিহিতার কানের পিছে লাগিয়ে দিলেন। তারপর বললেন, আর কখনো লাল পরবি না, পরলেই বাড়িতে পরবি, বাইরের মানুষের সামনে পরবি না, মনে থাকে যেন। যেতে যেতে বললেন, ছেলে মেয়েগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল। নিহিতা, রাইমা আর রিদিতাকে জিজ্ঞেস করলো, তোমাদের ভাইয়া কোথায়? ভাইয়াকে মিস করছো নাকি? বলল রাইমা। নিহিতা গম্ভীর মুখে তার দিকে তাকালো। রাইমা বলল, হে হে হে, এইভাবে তাকেও না, ভয় লাগে। রিদিতা বলল, আমাদের দুই ভাই বিকেল থেকে লাপাত্তা। আব্বু আর চাচ্চু কল করেও তাদের পাচ্ছে না, অথচ তারাই কিয়ান ভাইয়াদের দাওয়াত করেছে। রিদিতার কথায় নিহিতার কপালে ভাঁজ পড়লো। সে ভেবে পাচ্ছে না নিশান কি বিকেলে ছাদে তার সাথে মজা করেছে নাকি অন্য কিছু। কিন্তু নিশান তো তখন সিরিয়াসই ছিল। কি সব আবোল তাবোল বলছিল, নির্জাকে সামলাতে হবে ব্লা ব্লা। কিন্তু নির্জাকে তো যথেষ্ট হাসি খুশি দেখাচ্ছে। সেদিন রেস্টুরেন্টে নিশান বারবার কিয়ানের দিকে তাকাচ্ছিল। অদ্ভুতভাবে আজ তার মনে হচ্ছে নিশান কিছু একটা ঘটাবে, কিন্তু কি? রাফি আহমেদ আর নাদি আহমেদের সাথে বসে গল্পগুজব করছেন রাদীপ চৌধুরী, শামীম চৌধুরী, মারুফ সাহেব ও সেখানে রয়েছেন। নিহিতা সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। শিফা চৌধুরীও হাসি মুখে সেখানে গিয়ে বসতেন। মারুফ সাহেবের মুখে হাসি দেখে ভ্রু কুঁচকে গেল নিহিতার। সে ভেবেছিল রেখা চৌধুরীর জন্য একটু হলেও মন খারাপ করবেন তিনি। মন খারাপ না হোক, বাড়ির সবার সামনে মন খারাপের নাটকটা চালিয়ে যাবেন তিনি। যেভাবে এতগুলো বছর ধরে একজন ভালো হাজবেন্ড হওয়ার নাটক চালিয়ে গেছেন। নিহিতা পাশে দাঁড়ানো রাইমাকে বলল, খালামণিকে পাওয়া যাচ্ছে না, আর উনি এত হাসি খুশি, কাহিনী কি? কিন্তু বড় ফুপিকে তো পাওয়া গেছে। ফুপি নাকি এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের বাড়ির পাশের পার্কে চলে গিয়েছিলেন। সেখানে খুঁজে পেয়েছেন তাকে বড় ফুপা, বলল রাইমা। নিহিতা রাইমার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেললো। কি বলবে কিছু খুঁজে পেল না। কিছুক্ষণ আগেও সে রিয়ানের সাথে কথা বলেছে। রিয়ান রেখা চৌধুরী চিকিৎসার সকল ব্যবস্থা করছে। একটা মানুষ যে এতটা নিচে নামতে পারে সেটা মারুফ সাহেবকে না দেখলে জানতোই না সে। তাদের থেকে চোখ সরিয়ে নিল সে। শামীম চৌধুরীর ফোনে কল এলে তিনি উঠে চলে গেলেন। কিছুক্ষণ ফোনে কথা বলা শেষ করে চিন্তিত মুখে তিনি রাদীপ চৌধুরীকে ডেকে নিলেন একটু আড়ালে। বললেন, নিবিড় আর নিশান কি চাইছে বলেন তো ভাই? কেন, কি হয়েছে? জিজ্ঞেস করলেন রাদীপ চৌধুরী। আমাদের বিজনেস পার্টনারদের কল করে বলেছে কাল না আসতে। এনগেজমেন্ট নাকি ক্যান্সেল হয়ে গেছে, বললেন শামীম চৌধুরী। রাদীপ চৌধুরী বললেন, তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস শামীম? কিয়ানরা সবাই এখানে, আর কাল এঙ্গেজমেন্ট, আর আজ ওরা। রাদীপ চৌধুরী নিজের কথা সম্পূর্ণ করতে পারলেন না, তার আগেই শামীম সাহেব বলে উঠলেন, যাদের যাদের দাওয়াত করা হয়েছিল তাদের সবাইকে একই কথা বলেছে নিবিড় আর নিশা। রাদীপ চৌধুরী রেগে গেলেন, বললেন, বিয়েটা কি ওদের কাছে ছেলে খেলা মনে হচ্ছে? সবকিছুর একটা লিমিট থাকে। তুই নিবিড়কে কল কর, আমি নিশানকে ট্রাই করছি। কথাটা বলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন রাদীপ চৌধুরী। নিহিতা তীক্ষ্ণ দৃষ্টিতে রাদীপ চৌধুরী আর শামীম চৌধুরীর দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তার ফোনে টুং করে শব্দ বেজে উঠল। নিহিতা হোয়াটসঅ্যাপ চেক করে দেখলো আয়ান কল করেছে। মেসেজটা লেখা, যাদের খুঁজে আমি আমার ফোর্স নিয়ে এসেছিলাম তাদের পাওয়া যায়নি। আমরা যাওয়ার আগেই তারা গা ঢাকা দিয়ে দিয়েছে। মেসেজটা দেখে একটা হতাশার ছাপ দেখা গেল নিহিতার মুখে। আরেকটা মেসেজ আসলো তার ফোনে, তবে আমরা সম্পূর্ণ চেষ্টা করব তাদের খুঁজে বের করার। নিহিতা মেসেজটা দেখে মৃদু হাসলেও চিন্তার রেশ কাটলো না তার। চিন্তিত মুখে ফোনের দিকে তাকিয়ে রইল। নিবিড় আর নিশানের কোনো হদিস না পেয়ে রাদীপ শাহরিয়ার অনেক ক্ষেপে আছেন। মেহমানদের ডিনার টেবিলে নিয়ে বসাবেন তখনই দুজনের আগমন ঘটে। দুজনে হেসে হেসে বাড়িতে ঢুকছে। নিবিড় তাদের খাবার টেবিলে বসতে দেখে বলে উঠল, খাওয়া দাওয়ার এত তারা কিসের কিয়ান? আগে কিছু হিসাব নিকাশ করে নেই। নিবিড়ের এমন কথা থতমত খেয়ে গেল কিয়ান। রাফি আহমেদ কিছু বুঝতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আরাব চৌধুরী ধমকে উঠলেন নিবিড়কে, বললেন, এটা কি ধরনের ছেলে মানুষই নিবিড়? কোথায় ছিলে তোমরা সারাদিন? দাদা যান, ভাইয়াকে দেখে কি মনে হচ্ছে কোনো ছেলে মানুষই করছে? বলল নিশান। তুমি চুপ থাকো বেয়াদব ছেলে, বললেন রিয়াদ শাহরিয়ার।
নিবিড় কারো কথা তোয়াক্কা করলো না, এগিয়ে গেল কিয়ানের দিকে। কিয়ানের শার্টের কলার ঠিক করতে করতে বলল, গেম ইজ ওভার কিয়ান। এখন কথা হচ্ছে, তোর মতো নেড়ি কুকুরের লেজ কি আমাদের সোজা করতে হবে, নাকি তুই নিজে থেকেই সোজা করে নিবি? নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিয়ান। ফসে উঠল সে, বলল, এসব কি ধরনের অভদ্রতা মিস্টার নিবিড়? বাড়িতে দাওয়াত করে এনে বিশ্রীভাবে অপমান করছেন। ভাইয়া তো শুধু বলছে অপেক্ষা কর, কিছুক্ষণ পর হেঁটে নিজের গাড়ি অব্দি যেতে পারবি কিনা সন্দেহ হচ্ছে আমার, বলল নিশান। নিবিড় আর নিশানের কানে হতভম্ব হয়ে গেছেন সকলে। শিফা চৌধুরী আর শালিনী চৌধুরী বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। নিবিড় আর নিশানের এমন পাগলামির মানে কি? কাল নিদ্রার এনগেজমেন্ট, আর আজ এমন বেয়াদবি করার কোনো মানে আছে? নিদ্রা অবাক চোখে ভাইদের দিকে তাকিয়ে আছে, তার মন কুড়াচ্ছে। তার মনে হচ্ছে তার এই বুঝি তার বোনার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। নিহিতার দৃষ্টিতেও বিস্ময় খেলা করছে। আরাব চৌধুরী নাতিদের এহেন আচরণের কারণ জানতে না পেরে সোফায় বসে পড়লেন। এবার হুঙ্কার দিয়ে উঠলেন রাফি আহমেদ, বললেন, এগুলো কি ধরনের ব্যবহার মিস্টার রিয়াদ? এতটা অপমানিত হব জানলে তো এই বাড়িতে পা ফেলতামই না। আপনাদের বাড়ির ছেলে দুটো নিজেদের লিমিট ক্রস করে ফেলছে। শামীম চৌধুরী বললেন, আপনি একটু শান্ত হন প্লিজ। নিশ্চয়ই এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা ঠান্ডা মাথায় কথা বলি প্লিজ। তারপর নিবিড় আর নিশানের দিকে তাকিয়ে বললেন, কি শুরু করেছিস তোরা দুটো? বোনের ভবিষ্যৎ, ওর বিয়ে, এগুলো কি মাথায় আসছে না তোদের? নাদিয়া আহমেদ শিফা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, শুধুমাত্র আমরা কলেজ লাইফের ফ্রেন্ড বলেই এই আত্মীয়তা শুরু করতে চাইছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটাও সম্ভব না। শিফা চৌধুরীকে কিছু বলতে দিল না নিশান, নিজেই বলে উঠল, এমনিতেই এই এনগেজমেন্ট হচ্ছে না আন্টি, আমরা ক্যান্সেল করে দিয়েছি। আপনার এই কুলাঙ্গার ছেলের সাথে অন্তত পক্ষে আমার বোনের ভবিষ্যৎ জড়াতে পারি না। নিশান, মুখ সামলে কথা বলো, ধমক দিয়ে উঠলেন শিফা চৌধুরী। নিশান কিছুই গায়ে মাখলো না, বরং দু কদম এগিয়ে গিয়ে কিয়ানের গাল বরাবর একটা ঘুষি মেরে দিল। হঠাৎ আক্রমণে পড়তে পড়তে বেঁচে গেল কিয়ান। নিবিড়ে এগিয়ে এলো, কিয়ানের নাক বরাবর ঘুষি দিল সে। কিয়ানও পাল্টা আক্রমণ করলো, কিন্তু নিশান আর নিবিড়ের সাথে পাল্লা দিতে পারলো না। নিশান চিৎকার করে বলে উঠল, তোর সাহস কি করে হয় আমার বোনের জীবন নিয়ে খেলা করার? জ্যান্ত পুঁতে ফেলবো আমি তোকে। নিবিড় আর নিশান ক্রমাগত মারছে কিয়ানকে। বাড়ির বড়রা চাইলেও থামাতে পারছে না তাদের। এসব দেখে শব্দ করে কেঁদে উঠল নিদ্রা, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমরা থামো প্লিজ, আর নিতে পারছি না আমি। নিবিড় কিয়ানের গলা চেপে ধরে বলল, কি ভেবেছিলি তোর মতো নর্দমার কীটের সাথে আমার বোনের বিয়ে দিব? তোকে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। অনেক কষ্টে তাদের হাত থেকে ছাড়ানো হলো কিয়ানকে। তখনই চৌধুরী নিবাসে পুলিশ ঢুকলো। পুলিশ দেখিয়ে রাফি আহমেদ তাদের দিকে এগিয়ে গেলেন, বললেন, দেখেন ইন্সপেক্টর সাহেব, কিভাবে মারছে ওরা আমার ছেলেকে, অ্যারেস্ট করুন ওদের। ইন্সপেক্টর সাহেব চারদিকে তাকিয়ে অবস্থা অবলোকন করে নিলেন। কিয়ানের দিকে তাকালেন তিনি। নাদিয়া আহমেদ তাকে ফ্লোর থেকে তুলে রক্ত মুছে দিচ্ছেন, হাউমাউ করে কাঁদছেন তিনি। ইন্সপেক্টর সাহেব এগিয়ে গিয়ে কিয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। নাদিয়া আহমেদ বলে উঠলেন, ওকে কেন অ্যারেস্ট করছেন? দেখতে পাচ্ছেন না ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চাইছিল? সবই প্রি প্ল্যানিং ছিল। আমার ছেলে নির্দোষ। আমরা এখানে কিয়ান আহমেদকে অ্যারেস্ট করতে এসেছি। ওনার নামে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি আর প্রতারণার অভিযোগ আছে। ইন্সপেক্টরের কথা শুনে সকলে চমকে উঠলেন। নিবিড় হালকা হাসলো, বলল, আমার আম্মু হয়তো আপনাদের মিষ্টি মিষ্টি কথায় মজে গিয়েছিল। ফ্রেন্ডের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে আবেগে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা, তোর কি মনে হয় কিয়ান তোকে আমরা চিনতে পারবো না? সাথে নিশানও বলল, নির্জার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কথা ভাবলি কিভাবে তুই? আমার বোনকে, এবার চিৎকার করে উঠল কিয়ান, বলল, তোর বোন তোদের বোন। কষ্ট হচ্ছে তোর? আমারও হয়েছিল। তোদের জন্য আমি আমার কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি। তোদেরও এটা ফিল করা উচিত। কেয়ানের কথার আগামাথায় কিছুই বুঝতে পারলো না। শিফা চৌধুরী জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে নিবিড়? কিসের কথা বলছিস তোরা? নিবিড় এক পলক লিয়ার দিকে তাকালো। তারপর একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে নিল। তারপর বলতে শুরু করলো, কয়েক বছর আগে আমি আপুর জায়গায় একটা কলেজে অতিথি হয়ে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসতে শুরু করে। সেসবে খুব একটা নজর দেয়নি। কলার কল দিয়ে খুব একটা কথাও বলতো না, চুপচাপই থাকতো। আমি হ্যালো বলে বলে কল কেটে দিতাম। ততদিনে আমি লিয়াকে ভালোবেসে ফেলেছি। লিয়ার অন্য একজনের সাথে বিয়ের কথা উঠলে আমি লিয়াকে জোর করে বিয়ে করে নিই। বিয়ের মাস তিনেক পর তোমরা সবাই মেনে নিলে, বড় করে অনুষ্ঠান করা হলো। সমস্যাটা তখন থেকেই শুরু হলো। ওই আননোন নাম্বারের কলার আমাকে কল করে কান্নাকাটি শুরু করে দিল। বলল আমাকে নিজেদের কলেজে দেখেছে, ভালোবাসে আমাকে এতগুলো দিন থেকে। আমি প্রথম দুই একদিন মেয়েটাকে বোঝাই, কিন্তু হিতে বিপরীত হতে শুরু করে। মেয়েটা নিজের হাত কেটে ছবি পাঠাতে শুরু করে। আমি কোনো ঝামেলা জড়ানোর ভয়ে ওকে ভালো করে বুঝিয়ে ব্লক করে দিই। নাম্বারটাও চেঞ্জ করে ফেলি।
আমি ওই মেয়েটাকে বলেছিলাম আমিও ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সে এটা মানতেই চাইছিল না। বারবার বলছিল লিয়াকে ছেড়ে দিতে, কিন্তু আমি নাম্বার চেঞ্জ করে ফেলায় সে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। তখন আমি লিয়াকে নিয়ে হানিমুনে মালদ্বীপ চলে গিয়েছিলাম। ভেবেছিলাম কয়েকদিনের আবেগ। তাছাড়া আমি তো ওকে চিনিও না। আমার তো কিছু করারও ছিল না। কথাগুলো বলতে বলতেই থেমে গেল নিবিড়। লিয়ার হাতের ভাঁজে নিজের হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে শক্ত করে তার হাতটা চেপে ধরল নিবিড়। নিবিড়ের অস্থিরতা দেখে নিবিড়ের হাতের উপর লিয়া নিজের অন্য হাতটা আলতো করে রাখলো। নিবিড়ের চোখের দিকে তাকালো। এই স্পর্শে ছিল বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। কিয়ান রাগে ফেটে পড়ল। বলল, আবেগ? কিসের আবেগ? ফারহার ভালোবাসাকে আবেগ মনে হচ্ছে তোমার? কোনো আবেগ ছিল না। যেটাকে আবেগ বলে আখ্যা দিচ্ছ সেই আবেগের বশে আমার বোন সুইসাইড করেছে। মরে গেছে আমার ফারহা। আমি বিবাহিত জানা সত্ত্বেও যদি কেউ ভালোবাসা প্রকাশ করে তাহলে সেটাকে আবেগ ছাড়া অন্য নাম দেওয়ার ভাষা আমার নেই জ্ঞান। রিয়া ছাড়া দ্বিতীয় কারো জায়গা এই জন্মে অন্তত পক্ষে আমার জীবনে হবে না। শান্ত কণ্ঠে বলল নিবিড়। রাফি আহমেদ সোফায় বসে পড়লেন। নীরবে চোখের পানি ফেলছেন তিনি। নাদিয়া আহমেদের চোখ নিষ্প্রাণ। যেন মেয়ের জন্য শোক প্রকাশের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। শিফা চৌধুরী বলে উঠলেন, কিন্তু নাদিয়া তো আমায় বলেছিল তার এক ছেলে। ওর মেয়ের কথা লুকিয়ে রেখে নির্জার জীবনটা প্রতিশোধ নিতে চাইছিলে তোমরা? গলা কেঁপে উঠল শিফা চৌধুরীর। দু হাতে জড়িয়ে নিলেন তিনি নির্জাকে। শালিনী চৌধুরী বললেন, শান্ত হ বড় আপা, তেমন কিছুই তো হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মেয়েটা বেঁচে গেছে, কিছু হয়নি ওর। শালিনী চৌধুরীর কথা চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো শিফা চৌধুরীর। নির্জা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, এরপর এরপর কি হলো ভাইয়া? ওই মেয়েটা? নিশান বলতে শুরু করলো। ভাইয়া ভাবিকে নিয়ে মালদ্বীপ চলে যাওয়ার পর ওই মেয়েটা আমাকেও কয়েকবার নক করেছিল, কল করেছিল, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দেইনি। কয়েকদিন আর কল বা মেসেজ না আসায় আমিও খুব একটা খেয়াল করিনি এই বিষয়ে। ভেবেছিলাম মেয়েটা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। একজন বিবাহিত পুরুষের কাছে প্রেম নিবেদন করাটা আসলেই বোকামি। পাশের একুরিয়ামটা ধাক্কা দিয়ে ফেলে দিল কিয়ান। রাগে হিসহিস করে উঠল সে। বলতে থাকলো, তোদের জন্যই আমি আমার কলিজার টুকরাকে হারিয়েছি। তোদের কলিজার বোনকে শান্তিতে থাকতে দেই কি করে আমি বলতো? কাল এনগেজমেন্ট অনুষ্ঠান, তোদের বোনের এমন অবস্থা করতে চেয়েছিলাম যাতে মরে যাওয়া ছাড়া কোনো উপায় না থাকে। কিন্তু আমার প্ল্যান ফেল হলো। পুরোপুরি ফেল কিন্তু হয়নি। নির্জার দিকে ইশারা করে কথাগুলো বলল জ্ঞান। মুখে এক পৈশাচিক হাসি। নির্জার চোখে এখনো অবিশ্বাসের ছাপ। এখনো সত্যিটা মানতে পারছে না সে। জ্ঞানকে সে বিশ্বাস করেছিল। সে তো কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি। তাহলে কেন তার সাথে এমন হলো? তার মনে হচ্ছে নিঃশ্বাস এখানেই থেমে গেলে হয়তো ভালো হতো। শিফা চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছেন তিনি। তিনি কখনো ভাবতেই পারেননি তার মেয়েকে কেউ নিজের দাবার গুটি বানাবে। নিহিতা নিদ্রার হাতটা শক্ত করে দাঁড়িয়ে আছে। নিহিতা থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল নিদ্রা। এলোমেলো পায়ে কিয়ানের দিকে এগিয়ে গেল। কিয়ানের মুখোমুখি দাঁড়ালো সে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে যা কিছু ছিল সেই সব কি শুধুই অভিনয় ছিল কিয়ান? একটু আবেগ অনুভূতি ছিল না আমার জন্য? নির্জার কণ্ঠে কাতরতা স্পষ্ট। কিয়ান নির্জার থেকে চোখ সরিয়ে নিল। কোনো উত্তর দিল না সে। নির্জা কিয়ানের কলার চেপে ধরে বলল, আপনার বোনের মৃত্যুতে আমার কোনো হাত ছিল না কিয়ান। আর না তো আমার ভাইয়ারা দোষী। একতরফা ভালোবাসার কোনো ভুল নেই কিয়ান, কিন্তু একটা মানুষ বিবাহিত জেনেও তার জন্য নিজের আবেগ জমিয়ে রাখাটা অন্যায়। ডোকরে কেঁদে উঠল নেতা। কেঁদে কেঁদে বলল, আপনি তো বলেছিলেন আমার সাথে একটা প্রণয়ের গল্প লিখবেন আপনি। আমাদের প্রণয় উপাখ্যান শুরুর আগে কেন শেষ করে দিলেন? কেন? কথাগুলো বলতে বলতে কিয়ানের বুকে মাথা রাখলো নিতা। একাধারে চোখে জল ফেলছে সে। রাদীপ চৌধুরী এগিয়ে এসে নির্জার থেকে কিয়ানকে সরিয়ে নিলেন। নিজের হাত উঁচিয়ে কয়েকটা থাপ্পড় মারলেন তার গালে। শালিনী চৌধুরী নিদ্রাকে জড়িয়ে নিলেন নিজের কাছে। তিনি ধীর পায়ে নিদ্রাকে নিয়ে উপরে চলে গেলেন। যাওয়ার আগে রাবেয়াকে ইশারা দিলেন আরাব চৌধুরীকে উপরে নিয়ে যেতে। বলে গেলেন তাকে কিছু একটা খাইয়ে তারপর ঘুমের ওষুধ খাইয়ে দিতে। এত এত মানসিক চাপ তার স্বাস্থ্যের জন্য ভালো নয়। পিছু পিছু নিহিতাও গেল। সিঁড়ির পাশে দাঁড়ানো রিদিতা রাইমাও তাদের পিছু পিছু গেল। শুধু ইনায়া নির্বিকার দাঁড়িয়ে দিল। নিদ্রা যাওয়ার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। আপন মনে বিড়বিড় করে বলে উঠল, না পাওয়ার যন্ত্রণাটা এবার তুমিও অনুভব করো নিদ্রাপু। নিশান আমাকে চুজ না করে ওই নিহিতাকে চুজ করেছে। সেজন্য তোমাদের খুশির অন্ত নেই। এবার না হয় তুমিও একটু বিরহ জ্বালা অনুভব করো। কথাগুলো বলতে বলতে নিজের রুমের দিকে চলে গেল। এক্ষুনি সাইফকে কল করে সব বলবে সে। তার কি যে একটা অনুভূতি হচ্ছে প্রকাশ করার মতো না। ঠোঁটের কোণে একটা হাসির রেখা দেখা দিল তার। কয়েক সেকেন্ডের মাথায় সেটা মিলিয়েও গেল। তবে পুরো ঘটনাটা মারুফ সাহেব নির্বিকার। তিনি ভাবতেই পারেননি এই কিয়ান এতটা গভীর জলের মাছ। পুলিশ কিয়ানকে নিয়ে চলে গেল। রাফি আহমেদ আর নাদিয়া আহমেদ রেগে চৌধুরী নিবাস থেকে বেরিয়ে গেলেন। বর্তমানে থমথমে অবস্থায় বিরাজ করছে চৌধুরী নিবাসে। রিয়া নিবিড়কে নিয়ে উপরের দিকে চলে গেল। উদ্দেশ্য হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া।
শামীম চৌধুরী পুলিশের গাড়ি যাওয়ার পরপরই গাড়ি নিয়ে থানার দিকে রওনা হলেন। কোনোভাবেই কিয়ানকে ছাড় দেওয়া হবে না, যতটুকু করা দরকার সবই করবে সে। রাদের চৌধুরী শিফা চৌধুরীর পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, এখানে তোমার কোনো দোষ নেই শিফা, তাই অযথা নিজেকে দোষ দিও না। দেখো সব তো ঠিকই আছে, শেষ মুহূর্তে এসে সব ঠিক হয়ে গেছে। খুব বড় অনর্থ হওয়া থেকে বেঁচে গেছি আমরা। শিফা চৌধুরী কিছুই বললেন না, চোখ বন্ধ করে রাদের চৌধুরীর কাঁধে মাথা হেলিয়ে দিলেন। নিশান বাবা মায়ের দিকে তাকিয়েছিল এতক্ষণ, বুঝতে পারলো রাদীপ চৌধুরী নিজেই সামলাতে পারবেন শিফা চৌধুরীকে, তাই সে উপরে নিজের রুমে চলে গেল। আজ অনেক ধকল গেছে তার উপর দিয়ে, এখন ফ্রেশ হওয়াটা খুব জরুরি। রাত প্রায় ১:৩০টার কাছাকাছি। এত এত ঘটনার পর কেউ রাতের খাবার খায়নি। শালিনী চৌধুরী, লিয়া আর রাবেয়া মিলে এতক্ষণ সবার খেয়াল রাখলেও আপাতত খাবার গরম করে টেবিলে দিয়েছেন। লিয়া সবাইকে ডেকে ডেকে খাবার টেবিলে নিয়ে আসছে। যদিও লেট নাইট, তবুও সবার কিছুটা হলেও খাবার খাওয়া উচিত। একে একে রাদীপ চৌধুরী, শিফা চৌধুরী, শামীম চৌধুরী, মারুফ সাহেব, নিবিড়, নিশান সবাই নিচে এলেও নির্জা, নিহিতা, রাইমা, রিদিতা এরা কেউ আসেনি। ইনায়াও আসেনি। তখনই মুখ ভার করে নিচে নামলো রাইমা। শালিনী চৌধুরী তার উদ্দেশ্যে বললেন, তুই একা কেন এসেছিস? বাকিরা কোথায়? সবাই ছাদে আছে আম্মু, উত্তর দিল রাইমা। শালিনী চৌধুরী তাকে ধমক দিয়ে বললেন, তো সেটা আমাকে বলছিস কেন? ডেকে নিয়ে আয় সবাইকে, যা তাড়াতাড়ি। মায়ের বকা শুনে মুখটা কালো করে নিল রাইমা, তবে চুপচাপ আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো সে। ছাদের দরজা দিয়ে ভিতরে ঢুকলো রাইমা। দেখলো ছাদের যে পাশে কোনো রেলিং নেই, সেদিকে পা ঝুলিয়ে বসে আছে নির্জা আর নিহিতা। রাইমা তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তিনজনই আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইমা পেছন থেকে বলে উঠল, আম্মু খেতে ডাকছে সবাইকে, প্লিজ তাড়াতাড়ি আসো। আম্মু আজ অনেক গরম হয়ে আছে, যদি কেউ না যাও খেতে তাহলে কেয়ামত ঘটে যাবে। অলরেডি আমাকে এক দফা বকা দিয়ে দিয়েছে। দিদিটা নিজের বুকে হালকা থুতু দিয়ে বলল, এইভাবে আচমকা কেউ কথা বলে নাকি? আর একটু হলেই আমার চড়ুই পাখির মতো নাজুক প্রাণটা উড়ে যেত। রাইমা রিদিতার কথায় কটমট করে তাকালো। আজকের পরিস্থিতি খারাপ, না হলে অন্যদিন হলে সেও কয়েকটা কথা শুনিয়ে দিত। নিহিতা নির্জাকে জোর করে দাঁড় করালো, তারপর বলল, তোমাকে অনেক শক্ত হতে হবে আপু। এই পরিস্থিতিতে কিভাবে সান্ত্বনা দিতে হয় আমার জানা নেই, তবে কোনো প্রতারকের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় বলো? নিহিতার কথার প্রত্যুত্তরে কিছুই বলল না নিতা। দৃঢ় পায়ে নিহিতার সাথে যাওয়ার জন্য নিজের কদম বাড়ালো সে। ছাদের দরজা পার হতে গিয়ে থেমে গেল রাইমা। চিলেকোঠার ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শোনা গেল। রাইমা বলে উঠল, এটা কিসের শব্দ? চিলেকোঠায় কি কেউ আছে নাকি? অযথা ভয় দেখাবি না। ভূত প্রেত আমাদের এত মানুষের সামনে আসবে বলে মনে হয় না, বলল রিদিতা। গাধা কোথাকার, ভিতর ডিম। আমি কোনো ভূতের কথা বলছি না, কেউ আছে কিনা সেটা জিজ্ঞেস করছি, বলল রাইমা। রিদিতা রাইমার কথায় এত বিষাদের মধ্যেও ঠোঁটের কোণে হাসি রেখা দেখা গেল নির্জার। ভার কণ্ঠে বলল, কোনো বিড়াল টিড়াল হবে হয়তো, চল। নির্জার কথা শুনে আর কেউ কোনো কথা বাড়ালো না। তবে পুরো বিষয়টাই নিহিতা নীরব রইল। তার চোখে মুখে একটা মুগ্ধতা ছেয়ে গেল। ভাই বোনের সম্পর্কগুলো হয়তো এমনই, দুষ্টু মিষ্টি। ছাদ থেকে চলে গেল চারজনই। একটুখানি যাওয়ার পরে নির্জা বলল, আমার ফোনটা ছাদে রয়ে গেছে। সাথে সাথে রিদিতা বলে উঠল, তোমরা যাও, আমি নিয়ে আসছি। হৃদিতা ছাদের দিকে যাওয়ার পর নিহিতা সেখানে দাঁড়িয়ে রইল তার জন্য। নির্জা আর রাইমাকে চলে যেতে বলল সে। শুধু শুধু দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। নির্জারও খুব একটা ভালো লাগছিল না, তাই সে রাইমার সাথে সামনে পা বাড়ালো। হৃদিতা যাওয়ার মিনিট দুয়েকের মধ্যে চিৎকার শোনা গেল হৃদিতার। চিৎকার শুনে নিহিতা দৌড়ে চলে গেল ছাদের দিকে। ছাদের কিনারে গিয়ে সেও হৃদিতা বলে চিৎকার করে উঠল। হৃদিতা আর নির্জার চিৎকার শুনে রাইমা আর নির্জাও দৌড়ে ছাদে চলে আসলো। এসে দেখলো নিহিতা ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে আর রিদিতা ছাদের নিচে পড়ে আছে, রক্তে মাখামাখি অবস্থায়। তড়িঘড়ি করে তারা ছাদ থেকে নিচে নামতে শুরু করলো। সদর দরজা দিয়ে তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছে সবাই। ডাইনিং টেবিলে বসা সবাই দাঁড়িয়ে পড়লো তাদের এই অবস্থা দেখে। রাইমা কোনো মতে তাদের সামনে দাঁড়িয়ে বলল, রিদিতা ছাদ থেকে নিচে পড়ে গেছে আম্মু। কথাটা শুনে বুঝতে ঠিক মিনিট খানিক সময় লাগলো সবার। তারপর বাইরের দিকে দৌড়ে চলে গেল সবাই। গিয়ে দেখলো রিদিতা মাটিতে পড়ে আছে। এপাশে বেশ খানিকটা ইট আর রড রাখা ছিল। রিদিতা সেসবের উপরেই পড়েছে। মাথা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। শালিনী চৌধুরী গিয়ে রিদিতাকে জড়িয়ে নিলেন। মাথাটা নিজের কোলে নিয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন তিনি। একটু ফাঁকা জায়গা রেখে সেখানে নিদ্রা, রাইমা আর ইনায়া দাঁড়িয়ে রইল। নিবিড় গাড়ি বের করার জন্য গ্যারেজের দিকে এগিয়ে গেল। শামীম চৌধুরী কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছেন। বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন তিনি। রাদীপ চৌধুরী তাকে ধরে ফেলেন। শিফা চৌধুরী রিদিতার ওড়না দিয়ে তার মাথাটা বেঁধে দিলেন। নিশান তাকে কোলে নিতে চাইলো, তখনই ভাঙা ভাঙা কণ্ঠে সামনের দিকে রক্তমাখা হাতটা উঁচিয়ে দেখালো রিদিতা বলল, ও আমাকে ধাক্কা দিয়ে। রিদিতার হাতটা পড়ে গেল। সবাই সেদিকে তাকালো। সেখানে নির্জা, রাইমা, নিহিতা আর ইনায়া ছিল। নিশান সেদিকে ভ্রুক্ষেপ করলো না। নিবিড় ইতিমধ্যে গাড়ি বের করে ফেলেছে। নিশান রিদিতাকে কোলে নিয়ে গাড়ির দিকে দৌড়ে চলে গেল।
বাকিরাও পেছন পেছন যেতে লাগলো। রাধে চৌধুরী বাড়ির দ্বিতীয় গাড়িটা স্টার্ট করলেন। বাকিরা সেটা উঠে বসলো। শুধু বাকি রইল নিহিতা আর নিদ্রা। নিহিতা সন্ধ্যা তারার দিকে যেতে লাগলো নিদ্রাকে নিয়ে। উদ্দেশ্য সেখান থেকে গাড়ি নিয়ে হসপিটালে যাওয়া। বাড়িতে রাবেয়া আর হেলাল তো আছেই, তারা আরাফ চৌধুরীর খেয়াল রাখবে। নিহিতা সন্ধ্যা তারায় গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। হোয়াটসঅ্যাপে মেসেজ ওপেন করতে থেমে গেল সে। গাড়ি থেকে নেমে গেল সে। তাড়াহুড়ো করে রিহানের নাম্বারে একটা ভয়েস সেন্ড করলো। বলল, "আর এক স্টেপও সামনে এগোবে না ব্রো। আয়ান ভাইয়াকে নিয়ে ফিরে এসো। আমি একটা ভিডিও পাঠাচ্ছি। ওটা ভালো করে দেখো। যাদের খুঁজে বের করতে এত আয়োজন তারাই সব ঘটাচ্ছে ব্রো।" আরো একটা ভয়েস সেন্ড করলো সে। "আব্বু ডাক্তার জেমস ও তার টিম আর মানিককে নিরাপদ জায়গায় রেখে এসো ভাইয়া। জায়গা পরিবর্তন করে নাও। ওদের লাইফ রিস্কে ফেলতে চাইছি না আমি।" তারপর তার ফোনে আসা ভিডিওটা ফরওয়ার্ড করে দিল রেহানের নাম্বারে। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে নিল নিহিতা। তারপর গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। নিহিতার হাতটা এখনো কাঁপছে। নিজেকে সামলাতে পারছে না সে। হুট করে নিদ্রাকে জড়িয়ে ধরলো সে শক্ত করে। বলল, "অনেক বড় একটা শূন্যতাকে পূর্ণতা দেওয়ার সময় এসেছে নিদ্রাপু। আমি এটা মানতেই পারছি না। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে।" তারপর আবার হুট করে নিদ্রাকে ছেড়ে দিল সে। একজন গার্ডকে কল করলো সে। সেই গার্ড গাড়ির সামনে এলে নিহিতা গাড়ি থেকে নেমে গেল। তারপর নিদ্রার উদ্দেশ্যে বলল, "আমাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু সম্পন্ন করতে হবে আপু। আমি এখন তোমার সাথে যেতে পারছি না।" তারপর গার্ডের দিকে ইশারা দিয়ে বলল, "কল তোমাকে হসপিটালে নিয়ে যাবে।" কথাটা বলে সন্ধ্যা তারার ভিতরে চলে গেল নিহিতা। নিদ্রাকে কিছু বলার সুযোগ দিল না সে। নিদ্রা নিহিতার এমন অস্বাভাবিক আচরণের মানে বুঝতে পারল না।